তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি অফিসিয়াল। তো ফ্রেন্ডস, তোমরা আজকের ক্লাসে দেখতেই পাচ্ছ আমরা অনুক্রম এবং শ্রেণীর ক্লাস 11 সেমিস্টার 2 ইউনিট 1 চ্যাপ্টার 3 আমরা গুণোত্তর প্রগতি বা জিওমেট্রিক প্রগ্রেশনের আমরা বর্ণনামূলক প্রশ্ন 4 মার্কসের পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট নম্বর 6 এর আমরা পরবর্তী অঙ্কগুলোর সমাধান শিখব। তো অলরেডি আমি তোমাদের কিন্তু বর্ণনামূলক প্রশ্নের বেশ কিছু পার্টের অঙ্কগুলো করে দিয়েছি। আশা করি প্রত্যেকটা অঙ্কের তোমরা খুব ভালো করে শিখতে পেরেছো, বুঝতে পেরেছো। যদি কারোর কোনো অঙ্কের সলিউশন নিয়ে তোমাদের ডাউট বা কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা হেল্পফুল হলে বা ভালো লাগলে লাইক করো, চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস। আর আরেকটা কথা বলে দিচ্ছি, ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ এইখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক পরীক্ষায় 4 মার্কসে দিতে পারে। তাই খুব ভালো করে অঙ্কগুলো দেখবে, শিখবে, বুঝবে, স্কিপ করবে না, প্রত্যেকটা কথা শুনবে। যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে। তো फ्रेंड्स, তোমরা আজকের ক্লাসে দেখতেই পাচ্ছ আমরা অনুক্রম এবং শ্রেণী বা সিরিজ এন্ড সিকোয়েন্সের আমরা গুণোত্তর প্রগতি বা জিওমেট্রিক প্রগ্রেশনের আমরা বর্ণনামূলক প্রশ্নের পরবর্তী পার্টের অঙ্কগুলো সমাধান শিখব। বেসিক্যালি 73 নম্বর পেজ, ঠিক আছে, আমরা 73 নম্বর পেজের কিন্তু পরবর্তী অঙ্কগুলো সমাধান শিখব এবং এই ক্লাসটা কিন্তু গুণোত্তর প্রগতি থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে। কেউ স্কিপ করবে না, প্রত্যেকটা কথা শুনবে, প্রত্যেকে ভালো করে শুনবে, কারণ ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আজকের জন্য, ঠিক আছে। তাই প্রত্যেকটা অঙ্ক, যত কটা অঙ্ক আমি আজকের ক্লাসে কভার করাবো, তোমরা একটু কাইন্ডলি ভালো করে অঙ্কগুলোকে দেখার চেষ্টা করবে আর বুঝবে। যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস। তো फ्रेंड्स, আমরা আজকের ক্লাসে দেখো যে বেসিক্যালি আমরা গুণোত্তর প্রগতি থেকে যে বর্ণনামূলক প্রশ্নগুলো স্টার্ট করেছিলাম তার আমরা বেসিক্যালি আজকের ক্লাসের পার্ট 6 এর অঙ্কগুলো করব। জিপি সিরিজে তোমরা দেখতেই পাচ্ছ এবং এই পার্টটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই তোমরা একটু ভালো করে অঙ্কগুলোকে ফোকাস দিয়ে শিখবে। কি বলছে দেখো, আজকের ক্লাসের আমাদের 21 দাগের অঙ্কটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। আমি কিন্তু মনে রাখতে হবে যে এর পরের মানে এই ক্লাসগুলো থেকে কিন্তু আমি সবকটা অঙ্ক ধরে করাবো না, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বা পরীক্ষায় আসতে পারে, মানে সম্ভাব্য যেগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করবো এবং খুব সুন্দরভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। কি বলছে দেখো, যে দুটি ধনাত্মক অসমান বাস্তব সংখ্যা পি ও কিউ এর সমান্তরীয় এবং গুণোত্তরীয় মধ্যক যথাক্রমে এ এবং জি হলে প্রমাণ করতে বলেছে রোমান 1 এ গ্রেটার দ্যান জি আর রোমান 2 তে বলেছে মডিউলাস অফ জি গ্রেটার দ্যান জি স্কয়ার বাই এ, ঠিক আছে। এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। কিভাবে করবো দেখো, দেখো এখানে আমাদের বলেছে কি যে অসমান বাস্তব সংখ্যা, তাই তো, দুটি ধনাত্মক অসমান বাস্তব সংখ্যা পি এবং কিউ এদের সমান্তরীয় আর গুণোত্তরীয় মধ্যক দিয়ে দিয়েছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি দেখো তো, এটাকে আমাদের দেখো আমাদের কিন্তু বাস্তব সংখ্যা দুটো দিয়ে দিয়েছে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, ঠিক আছে, এবং তারা অসমান এবং অবশ্যই কিন্তু ধনাত্মক, ঠিক আছে। প্রথমত এটাকে একটু আন্ডারলাইন করছি কারণ আমাদের দরকার লাগবে, ধনাত্মক কথাটা মেনশন করছি, আর একটা হচ্ছে পি আর একটা হয়ে যাচ্ছে কিউ, ঠিক আছে। তাহলে আমরা লিখতেই পারি, লিখবো কি যে শর্তানুসারে লেখো, খুব ভালো করে বুঝো, শর্তানুসারে or according to the proportions লিখবো যে পি ও কিউ এর সমান্তরীয় মধ্যক দিয়েছে হচ্ছে ক্যাপিটাল এ। তাহলে আমরা লিখতেই পারি পি, তোমরা প্রত্যেকে জানো পি প্লাস কিউ বাই 2 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে স্যার, দ্যাট ইজ ক্যাপিটাল এ। এটা হয় আমরা জানি, রাইট, হয়তো এটা, কারণ তোমরা সমান্তরীয় মধ্যক পড়তে শিখেছো যে পি প্লাস কিউ বাই 2 ইজ ইকুয়ালস টু কত হয়, সমান্তরীয় মধ্যক। যদি আমাদের তিনটে পদ থাকে হচ্ছে, একটা হচ্ছে ধরো এ, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি, তাহলে এই দুটো সংখ্যার, এই যে এ আর সি, এই দুটো সংখ্যার সমান্তরীয় মধ্যক হচ্ছে বি, তাহলে বিটাকে আমরা লিখতে পারি বি ইজ ইকুয়ালস টু এ প্লাস সি বাই 2, তাই তো। এটাই তো আমরা শিখেছিলাম সমান্তরীয় মধ্যক যখন আমি তোমাদের ক্লাস করেছিলাম এপি সিরিজের, তখন কিন্তু আমি তোমাদের জিনিসটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। তো এখানেও তাই আমাদের দিয়েছে দুটো বাস্তব সংখ্যা পি এবং কিউ, তাদের সমান্তরীয় মধ্যক দিয়ে দিয়েছে ক্যাপিটাল এ, তাহলে আমরা লিখতেই পারি পি প্লাস কিউ বাই 2 ইজ ইকুয়ালস টু এ, রাইট, ক্লিয়ার হচ্ছে এটা। নেক্সট দেখো, এখানে নেক্সট হয়ে যাচ্ছে আমাদের अगेन আর কি দিয়েছে, আদি দিয়েছে হচ্ছে গুণোত্তরীয় মধ্যক। তাহলে গুণোত্তরীয় মধ্যক পরিষ্কার তোমরা বুঝে গেছো, দ্যাট ইজ এখানে লিখতে পারি আন্ডার রুট অফ পি কিউ, ঠিক আছে। আমরা পি কিউ লিখছি, পজিটিভ লিখছি কারণ এখানে কিন্তু একটু দরকার আছে, কারণ আমরা এখানে প্লাস মাইনাস লিখতেই পারতাম কিন্তু এখানে মাইনাস লিখিনি। তার রিজনটা দেখো, আমরা গুণোত্তরীয় মধ্যকটা শিখেছিলাম, দ্যাট ইজ এই যে তিনটে সংখ্যা রেসপেক্টে আমরা শিখেছিলাম কি, দ্যাট ইজ বি স্কয়ার ইকুয়ালস টু এসি, তাই তো, এটাই তোমরা শিখেছিলাম, বি স্কয়ার ইকুয়ালস টু এসি। যদি বি স্কয়ার ইকুয়ালস টু এসি হয়ে যায় তাহলে বি কত হয়ে যাবে স্যার, বি ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে প্লাস মাইনাস আন্ডার রুট অফ এসি, তাই তো। এটাই তো আমাদের হচ্ছে গুণোত্তরীয় মধ্যকের
নির্ণয় সূত্র, কিন্তু এখানটায় আমরা শুধুমাত্র দেখো প্লাস আন্ডার রুট অফ পি কিউ লিখেছি, কারণ রিজনটা হচ্ছে এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে সংখ্যা দুটো কিন্তু ধনাত্মক সংখ্যা। ইন দ্যাট সেন্স আমরা কিন্তু এখানটায় পজিটিভটাকেই নিলাম কোণে, রাইট? জি নিলাম কোণে। ওকে, এবার এখানে এটা কাজ করো, ঠিক আছে? তোমরা এখানে প্লাস মাইনাস লিখতে পারো, কোনো অসুবিধা নেই। প্লাস মাইনাস দ্যাট ইজ ইকুয়ালস টু জি। এবার যদি বোথ সাইডে আমরা স্কয়ার করে দিই কোণে, তাহলে এটা কত হয়ে যাবে স্যার? এটা হয়ে যাবে হচ্ছে জি স্কয়ার ইকুয়ালস টু এটা প্লাস মাইনাসই লিখো, ঠিক আছে? তাহলে প্লাস মাইনাসটা প্লাসেই কনভার্ট হয়ে যাবে, আর রুট ওভার পি কিউটা এটা হয়ে যাবে স্যার পি কিউ। ব্যাস, এটা আমরা রেখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে জি স্কয়ার ইকুয়ালস টু পি কিউ, আর আরেকটা আমরা পেয়েছি দেখো পি প্লাস কিউ বাই টু ইজ ইকুয়ালস টু এ। আশা করি দুটো জিনিস তোমাদের ক্লিয়ার হলো। অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা পরীক্ষার জন্য। ভালো করে দেখো, কোনো অসুবিধা হলে আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না, আমাকে জিজ্ঞেস করে নেবে ওখানে, ঠিক আছে? ওকে, তো এবার দেখো এখান থেকে আমরা করতে পারি, যেটা মুছে দিলাম ওখানে। নেক্সট বলেছে কি দেখো, বলেছে যে আমাকে প্রমাণ করতে বলেছে এ গ্রেটার দ্যান জি। তাহলে লিখবো কি, যে তাহলে লিখবো হচ্ছে এখান থেকে দেখো যে আমরা একটা জিনিস লিখতেই পারি, এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি দেখো। তাহলে যেহেতু এখানে পি আর কিউ দুটো, পি আর কিউ, তাই তো, পি আর কিউ দুটো এখানটায় আমাদের যেহেতু অসমান বাস্তব সংখ্যা, তাহলে আমরা এটাকে লিখতেই পারি দেখো যে ডেফিনেটলি আমরা এটাকে লিখতে পারি দ্যাট ইজ এ। আচ্ছা, একটা জিনিস আমরা করছি এখান থেকে দেখো, আমরা এখান থেকে একটা কাজ করছি কি, যে আচ্ছা দেখো এখানে আমরা লিখতে পারি কি দ্যাট ইজ এ মাইনাস জি লিখছি আমরা, ঠিক আছে? এ মাইনাস জি লিখলাম ওখানে, এ মাইনাস জি। তাহলে এ কত এখানটায় স্যার? এ হয়ে যাচ্ছে দেখো এখানটা পি প্লাস কিউ, আমরা দেখো এর মানটা এখানে লিখে রেখেছি দ্যাট ইজ পি প্লাস কিউ। দেখো এইভাবে কিন্তু আমরা প্রুফটা করতে পারি, ঠিক আছে? তাহলে এ মাইনাস জি, তাহলে এ মাইনাস জিটাকে লিখতে পারি আমরা কত স্যার? এ মাইনাস জিটাকে আমরা লিখবো কত? দ্যাট ইজ এ মানে হয়ে যাচ্ছে এখানটা পি প্লাস কিউ, রাইট? লেখো পি প্লাস কিউ বাই টু, আর জি এর মানটা এখানটা রুট ওভার পি লিখে দাও, এখানে মাইনাসটাই লিখে দাও হচ্ছে, তাহলে এখানটা জি এর মানটা কত হবে? দ্যাট ইজ রুট ওভার পি কিউ। লিখলাম এটা, ঠিক আছে? আমরা এর মানটা লিখলাম, জি এর মানটা লিখলাম, আমরা এখানে প্লাস মাইনাসটাই লিখেছি ওখানে, এটা লিখো, এখানে আমরা প্লাস মানটা লিখেছি, ধনাত্মক সংখ্যা বলেছে, রাইট? এবার এটাকে সিম্পলিফাই করো, এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে? দ্যাট ইজ পি, আর এখানে এটা কাজ করছি মাইনাস টু রুট ওভার পি কিউ প্লাস কিউ বাই টু লিখলাম, ইয়েস? কারণ দেখো এখানটায় লসাগু যদি করি তাহলে টু রুট ওভার পি কিউ প্লাস কিউ। এবার এখান থেকে একটা ফর্মুলা তৈরি হয়ে যায়, এখান থেকে একটা ফর্মুলা তৈরি হয় আমাদের কি, দেখো এখান থেকে একটা ফর্মুলা তৈরি হয়, ফর্মুলাটা হয়ে যাচ্ছে রুট ওভার পি মাইনাস রুট ওভার কিউ তার হোল স্কোয়ার বাই টু হয়ে যায়, তাই তো? এটারই তো ফর্মুলা হয় উপরে একটা, কারণ পিটাকে আমরা রুট ওভার পি তার হোল স্কোয়ার লিখতে পারি, আর কিউটাকে আমরা রুট ওভার কিউ তার হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে রুট ওভার পি মাইনাস রুট ওভার কিউ তার হোল স্কোয়ার বাই টু। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, যে এই যে এটা তো ধনাত্মক সংখ্যা রয়েছে, আর বর্গ সংখ্যা সবসময় জিরো থেকে বড় হয়ে যায়, তাহলে আমরা এখানটা লিখতে পারি গ্রেটার দ্যান জিরো হয়ে যাবে স্যার, ইয়েস জিরো হয়ে যাবে এখানে, তাই তো? তাহলে আমরা এখান থেকে a মাইনাস জিটা বের করলাম, আমরা এখান থেকে a মাইনাস জিটা বের করলাম, তাহলে a মাইনাস জি দ্যাট ইজ ইকুয়ালস টু এইটা পেলাম, আর এটা তো অফকোর্স জিরো থেকে বড় হবে, কারণ যে কোনো বর্গ সংখ্যা অলওয়েজ জিরো থেকে বড় হয়ে যায়। যদি আমরা মাইনাস ওয়ান লিখি তার বর্গ করি, ডেফিনেটলি অবশ্যই সেটা গ্রেটার দ্যান জিরো হয়ে যাবে, তাই আমরা গ্রেটার দ্যান জিরো লিখলাম। তাহলে আমরা লিখতে পারি দেয়ারফর a মাইনাস জি ইজ গ্রেটার দ্যান জিরো। যদি a মাইনাস জি গ্রেটার দ্যান জিরো হয়ে যায়, তাহলে ডেফিনেটলি আমরা লিখতে পারি a ইজ গ্রেটার দ্যান জি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা প্রথম প্রমাণটা করতে পারলাম a ইজ গ্রেটার দ্যান জি, অর্থাৎ অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দ্যান জিওমেট্রিক মিন। ওকে, কেন জিওমেট্রিক মিনের থেকে বড় হবে? কারণ দেখো জিওমেট্রিক মিনের মধ্যে কিন্তু আমাদের প্লাস মাইনাস দুটো ভ্যালু আসতে পারে, ইন দ্যাট সেন্স আমরা কিন্তু এখানে a গ্রেটার দ্যান জি লিখেছি, বাট অ্যারিথমেটিক মিনের ক্ষেত্রে কিন্তু a ইজ অলওয়েজ পজিটিভ হয়, এটা আমরা দেখেছি ফর্মুলার ক্ষেত্রে। তাহলে এটা আশা করি বুঝতে পারলে এখানে, ঠিক আছে? কেন এটা গ্রেটার দ্যান জিরো লিখেছি, তার রিজনটা দেখো, যে কোনো বর্গ সংখ্যার মান জিরো থেকে অলওয়েজ বড় হয়ে যায়। তুমি যদি এখানটা বলো যে স্যার আমি যদি এখানটা মাইনাস ওয়ান লিখি বা মাইনাস টু লিখি, তাহলে এদের যদি আমরা বর্গ করি, ধরো মাইনাস ওয়ান স্কোয়ার করলে অলওয়েজ ওয়ান হয়ে যায়, আর ওয়ানটা কিন্তু জিরো থেকে বড়। আবার যদি মাইনাস টু এর স্কোয়ার করি তাহলে এটা ফোর হয়ে যাবে, আর ফোরটাও কিন্তু জিরো থেকে বড়। তাহলে এই জিনিসগুলো থেকে আমরা বুঝেই পাচ্ছি দ্যাট ইজ রুট ওভার পি মাইনাস রুট ওভার কিউ তার হোল স্কোয়ার বাই টু ইজ অলওয়েজ গ্রেটার দ্যান জিরো। আর যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে ডেফিনেটলি এটা গ্রেটার দ্যান জিরো হবে, আর যদি a মাইনাস জি গ্রেটার দ্যান জিরো হয়ে যায় দেন অফকোর্স আমরা বলতে পারি এটা জি এর থেকে বড় হবে। কেন বড় হবে? তার রিজনটা আমরা দেখলাম কি, যে দেখো জি এর যে মানটা আমরা লিখছিলাম তখন এখানে কিন্তু প্লাস মাইনাস দুটোই ছিল, জি এর মানটা পজিটিভ হতে পারে, জি এর মানটা নেগেটিভ হতে পারে। নেগেটিভ হলে তো গ্রেটার দ্যান জিরো হবে না, পজিটিভ হলে গ্রেটার দ্যান জিরো হবে। সেই কারণে কিন্তু আমরা এখানে a থেকে জি এর মানটাকে মানে
এর মানটা জি এর থেকে বড় হচ্ছে। যদি তাই হয়ে যায় তাহলে অফকোর্স আমরা এটা প্রমাণ করতে পেরেছি। তাহলে এটা আমাদের ফার্স্ট প্রমাণটা, ঠিক আছে। এই আশা করি ক্লিয়ার করতে পারলাম। এখানে প্রমাণিত লিখে দেবে এখানে, কারণ দেখো আমাদের কিন্তু প্রশ্নে কিন্তু দুটো প্রমাণ করতে দিয়েছে। একটা হচ্ছে a গ্রেটার দ্যান জি, অর্থাৎ অ্যারিথমেটিক মিনটা জিওমেট্রিক মিনের থেকে বড় হবে, তো আমরা সেটা প্রমাণ করলাম ওখানে। ক্লিয়ার হচ্ছে? নেক্সট প্রমাণটায় আসার আগে এটা ভালো করে একটু তোমরা দেখে নাও, কোনো অসুবিধা হলে আমাকে কাইন্ডলি কমেন্টে জানাবে, ঠিক আছে। এবার দেখো নেক্সট যে প্রমাণটায় আমরা আসছি কোনে, সেই নেক্সট প্রমাণটা বলেছে দেখো যে প্রচন্ড ইম্পর্টেন্ট কিন্তু একটা অঙ্ক। দেখো আমরা নেক্সট যে প্রমাণটা আজ দেখতে পাচ্ছি এখানটা বোর্ডে, যে মডিউলাস অফ জি ইজ গ্রেটার দেন জি স্কয়ার বাই এ। এটা কিন্তু ভালো করে মনে রাখো, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। ভিভিআই এটাকে একটু স্টার দিয়ে দাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। দেখো আমাদের প্রথম প্রমাণটা থেকে আমরা কিন্তু দ্বিতীয় প্রমাণটা করবো, এটা মুছে দিলাম, এটা লাগবে না। দেখো আমাদের প্রথম প্রমাণটা কি ছিল? আমাদের প্রথম প্রমাণটা দেখো বলেছে a গ্রেটার দ্যান জি। তাহলে আমরা 2 নম্বরটায় চলে আসলাম, এটা ঠিক আছে। তাহলে কি লিখবো, যে we know a is greater than arithmetic mean is greater than geometric mean, তাই তো? yes sir, arithmetic mean is greater than geometric mean, arithmetic mean is greater than geometric mean। এবার একটা কাজ করব কি আমরা, এবার একটা কাজ করব, এটাকে বোথ সাইডে a দিয়ে ডিভাইড করে দাও। দেখো কারণ আমাদের এখানে জি আছে, তাহলে এখান থেকে এটাকে সাইড চেঞ্জ করে এটা 1 হয়ে যাচ্ছে, আর এটা হবে জি বাই এ। আমরা বোথ সাইডে a দিয়ে ডিভাইড করে দিলাম কোন একটা, রাইট। আমরা কিন্তু 2 নম্বর প্রমাণটা করছি, দ্যাট ইজ মডুলাস অফ জি ইজ গ্রেটার দ্যান জি স্কয়ার বাই এ। তাহলে আমরা অলরেডি প্রুফ করে ফেলেছি, উই হ্যাভ অলরেডি প্রুভ দ্যাট এ ইজ গ্রেটার দ্যান জি, অর্থাৎ অ্যারিথমেটিক মিনটা জিওমেট্রিক মিনের থেকে বড় হচ্ছে। এবার আমি কি করছি, আমরা ফ্রম দ্য ফার্স্ট প্রুফ উই হ্যাভ টু প্রুভ দ্য সেকেন্ড ওয়ান, ঠিক আছে। আমরা সেকেন্ডটাকে প্রুফ করব প্রথম প্রুফটা থেকে। তাহলে a ইজ গ্রেটার দ্যান জি, যদি তাই হয় এবারে বোথ সাইডে a দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে 1 ইজ গ্রেটার দ্যান জি বাই এ। এবার একটা করে জি গুণ করে দাও, একটা করে জি যদি আমি গুণ করে দিই, তাহলে এখান থেকে লিখতে পারি জি ইজ গ্রেটার দ্যান, জি এর সাথে জি গুণ করলে হয়ে যায় স্যার জি স্কয়ার বাই ক্যাপিটাল এ। হয় এটা? আমরা প্রথমে কি করেছি, a দিয়ে ডিভাইড করে দিয়েছি, দ্বিতীয়টা আমরা একটা করে জি গুণ করে দিয়েছি, কারণ আমাদের যেভাবে প্রমাণটা নিয়ে আসতে বলছে সেইভাবে আমরা প্রমাণটা করব। ব্যাস হয়ে গেল। এবার শুধুমাত্র এখানে একটা কথা লিখতে হবে, লিখবো কি, যে দেয়ারফর এখানটা একটা কথা লিখবো কি, যে মডিউলাস অফ জি ইজ গ্রেটার দ্যান ডেফিনেটলি জি স্কয়ার বাই ক্যাপিটাল এ। প্রুভড। এটাই প্রুফ করতে দিয়েছে। এখানে পাশে কিন্তু কিছু জিনিস লিখতে হবে। এক নম্বর কি, এখানটা লিখতে হবে কি, দ্যাট ইজ জি স্কয়ারটা অলওয়েজ কিন্তু গ্রেটার দ্যান 0 হয়ে যাবে, আর ডেফিনেটলি এটাও কিন্তু 0 হবে, অ্যারিথমেটিক মিনটা কিন্তু গ্রেটার দ্যান অলওয়েজ 0 হবে। ব্যাস এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছে। দেখো আমাকে কিন্তু এটাই 2 নম্বরে প্রমাণ করতে দিয়েছে। এখানে পাশে প্রমাণিত লিখে দাও। অনেকেই বুঝতে পারোনি, তবে আমি চেষ্টা করছি আবার অঙ্কটাকে বুঝিয়ে দেওয়ার প্রথম থেকে। প্রথমে দেখো আমাদের এখানে কিন্তু এটাই দ্বিতীয় প্রমাণের দরকার, আর কিছু লেখালেখির দরকার নেই। এবার তুমি সাইড বাই সাইড যদি লিখে দাও যে উভয় পক্ষকে এ দ্বারা ডিভাইড করে বা উভয় পক্ষকে জি দ্বারা গুণ করে, এটা তোমরা লিখতে পারো, কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে দিয়েছে। কি বলেছে দেখো, বলেছে দুটো ধনাত্মক অসমান বাস্তব সংখ্যা পি আর কিউ এবং এদের সমান্তরীয় আর গুণোত্তরীয় মধ্যে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল জি হলে প্রমাণ করতে বলেছে এ গ্রেটার দ্যান জি। প্রথমে এটা দেখো শর্তানুসারে আমরা দেখতে পাচ্ছি কি, যে পি প্লাস কিউ বাই টু ইকুয়ালস টু এ হয়ে যায়, ইয়েস স্যার হয়। তারপরে কি, দ্বিতীয় শর্তানুসারে প্লাস মাইনাস রুট ওভার পি কিউ ইকুয়ালস টু জি। এটা গুণোত্তরীয় মধ্যকের ক্ষেত্রে আমরা দুটো ভ্যালু নিতে পারি, একটা পজিটিভ একটা নেগেটিভ। এটাকে দরকার নেই, আননেসেসারি করে রেখেছি। এবার আমাদের প্রথম প্রুফটা কি ছিল, আমরা a মাইনাস জিটা বের করেছি। a মাইনাস জিটা দেখা যাচ্ছে একটা পূর্ণবর্গ রাশি, এবং যে পূর্ণবর্গ রাশিটা অলওয়েজ 0 থেকে বড় হচ্ছে, ঠিক আছে। উই হ্যাভ টু গেট আ পারফেক্ট স্কয়ার নাম্বার and which is greater than 0. in that case আমরা প্রুফ করতে পেরেছি a greater than g। এবার সেকেন্ড প্রুফটা আমরা প্রথম প্রুফটা থেকে করব কি, দেখো অলরেডি উই হ্যাভ প্রুভড দ্যাট a greater than g, আর যদি a greater than g হয় তাহলে প্রত্যেকটাকে আমরা দুদিকটাকে আমরা মানে আনইকুয়াল, এই মানে ইনইকুয়াল, যে নট আনইকুয়াল, ইনইকুয়াল যে সাইনটা আমরা দেখতে পাচ্ছি, এর বোথ সাইড আমরা a দিয়ে ডিভাইড করলাম। যদি তাই করি তাহলে এটা হয়ে যাবে a কে a দিয়ে ডিভাইড করলে 1, আর g কে a দিয়ে ডিভাইড করলে g বাই a। এবারে আমরা কি করছি, বোথ সাইডে একটা করে g গুণ করে দিচ্ছি, কারণ আমাদের প্রমাণটাই কিন্তু এটা নিয়ে আসতে বলছে। কারণ g দিয়ে যদি আমি বোথ সাইডে মানে ইনইকুয়ালিটি বোথ সাইডে যদি গুণ না করি, তাহলে কিন্তু আমরা এই আকারটা নিয়ে আসতে পারবো না। তাহলে g দিয়ে যদি গুণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি g ইজ গ্রেটার দ্যান g স্কয়ার বাই a। এবার এখানে একটা মডুলাস সাইনটা দেওয়া হয়েছে, তার রিজনটা আলটিমেটলি প্রমাণে, কারণ আমরা জানি যে জিওমেট্রিক মিনটা পজিটিভ হতে পারে, জিওমেট্রিক মিনটা নেগেটিভ হতে পারে। কারণ তোমরা এই জায়গাটা থেকে পরিষ্কার বুঝতেই পারছো যে প্লাস মাইনাস লিখে রেখেছি, তাহলে পজিটিভ ভ্যালু দিতে পারে, নেগেটিভ ভ্যালু দিতে পারে। বাট ইন কেস অফ arithmetic mean we always get a positive value. in that sense আমরা এখানটা কিন্তু লিখে দিয়েছি, দেখো a is greater than 0, এটা তো লিখলাম স্যার a greater than 0। নেক্সট আমরা g স্কয়ার ইজ গ্রেটার দ্যান 0 লিখেছি কেন, আপনি বলছেন g টা লেস দ্যান 0 বা গ্রেটার দ্যান 0 হতে পারে, কিন্তু g স্কয়ারটা ইজ অলওয়েজ বিকাম 0 বিকজ তোমরা জানো যে g কে যদি g দিয়ে গুণ করি তাহলে g স্কয়ার পাই, আর স্কয়ারের ভ্যালুটা কিন্তু অলওয়েজ গ্রেটার দ্যান 0 হয়ে যায়, কখনো নেগেটিভ হয় না।
তাই আমরা জি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 0 লিখে দিয়েছি। ব্যাস এটাই আমাকে কিন্তু প্রমাণ করতে দিয়েছে রোমান 2 তে। আর এইটা পাশে কিন্তু লিখে দেবে where g স্কয়ার ইজ গ্রেটার দ্যান 0 and where a ইজ গ্রেটার দ্যান 0। অ্যারিথমেটিক মিন 0 থেকে বড় হবে আর জি স্কয়ারটাও 0 থেকে বড় হবে, কারণ পূর্ণবর্গ রাশির মান অলওয়েজ 0 থেকে বড় হয়। সো এটাই কিন্তু আমাদের আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সলিউশন। আশা করি ক্লিয়ার করতে পারলাম। চলে আসি নেক্সট অঙ্কে। এর পরের যে অঙ্কটা ফ্রেন্ডস আমরা করব কোশ্চেন নাম্বার 24। এই অঙ্কটাও কিন্তু বেশ ভালো একটা অঙ্ক, ঠিক আছে, এবং ইম্পর্টেন্ট অঙ্ক স্টার দিয়ে দিচ্ছি কোন, এটাও কিন্তু দারুণ একটা অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য এই অঙ্কটা, ভিভিআই ঠিক আগের অঙ্কটার মতো। এটা স্টার দিয়ে দিলাম কোনে, ঠিক আছে। অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে যে দুটি ধনাত্মক সংখ্যা b এবং c এর সমান্তরীয় মধ্যক a এবং g1 এবং g2 দুটি গুণোত্তরীয় মধ্যক হলে প্রমাণ করতে বলেছে g1³ + g2³ = 2abc। খুব ভালো একটা অঙ্ক, 100% কিন্তু এই অঙ্কটাকে স্টার দিয়ে দাও ওখানে, 100% কিন্তু স্টার। এই অঙ্কটা পরীক্ষার জন্য বেশ ভাইটাল একটা অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক। আমাদের এখানে দুটো ধনাত্মক সংখ্যা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে b আর c, তাহলে এদের সমান্তরীয় মধ্যক a, তাহলে আমরা লিখতেই পারি যে b + c, ঠিক আছে, b + c / 2 = কত হবে স্যার, = হয়ে যাচ্ছে দ্যাট ইজ a, তাই তো। এটাই তো আমাদের সমান্তরীয় মধ্যক হয়, বলেছে b এবং c এর সমান্তরীয় মধ্যক a, তাহলে আমরা লিখতেই পারি b + c = কত হবে স্যার, 2a হবে। আশা করি এইটুকুনি ক্লিয়ার করতে পারলে, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা একটু বক্স করে দিলাম কোনে, কারণ দরকার লাগবে আমাদের। তাহলে b + c = 2a, এটাকে আমরা বক্স করে দিলাম কোনে। নেক্সট বলেছে কি যে এই b আর c এর মধ্যে কিন্তু দুটো গুণোত্তরীয় মধ্যক রয়েছে, যেটা হচ্ছে g1 এবং g2। अगेन বা আবার লেখো, আবার লিখবো যে হচ্ছে দ্যাট ইজ b, g1 দিয়ে g2 দিয়ে c। দেখো b আর c এর মাঝখানে গুণোত্তরীয় মধ্যক অবস্থান করছে, তাহলে একটা g1 একটা হচ্ছে g2, তাই তো। হিসাব মতো এটা আমরা লিখতে পারি। এবার এখান থেকে আমরা কি করতে পারি দেখো, যে এখানে দেখো 4 নম্বর পদটা এখানে কি আছে, 4 নম্বর পদটা এখানটায় কত c আছে, তাহলে দেয়ারফর আমরা লিখতে পারি c = ভালো করে বোঝো, এখান থেকে কিন্তু আমাকে একটা জিনিস বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে। তাহলে c = আচ্ছা একটা কাজ করে দিই তার আগে, তারপরে আমরা এই জিনিসটা করবো কোনে, ঠিক আছে। তাহলে আমরা লিখতেই পারি এটা দেখো, দ্যাট ইজ g1 / b = আমরা লিখতে পারি g2 / g1 = c / g2 = আমরা r ধরেছি, ঠিক আছে, আমরা r ধরেছি, কারণ দেখো এইটা বাই এইটা, এটা বাই এইটা, এটা বাই এটা, এরা তো প্রত্যেকটা ফিক্সড একটা কমন রেশিও মেইনটেইন করে, দ্যাট ইজ r। তাহলে এখানে লিখে দিচ্ছি যে r ইজ দ্য কমন রেশিও বা cr, এটা পাশে লিখে দিলাম কোনে, কমন রেশিও, ব্যাস এটা পাশে আমরা লিখে দিলাম কমন রেশিও, ঠিক আছে। এইখানে ক্লিয়ার হচ্ছে। এইবার এখানে একটা কাজ করতে হবে কি, যেটা লিখে দিলাম। এইবার নেক্সট দেখো আমরা করব কি, যে এখান থেকে আমাদের কি আছে দেখো c, দেখো এই যে আমরা লিখলাম, এই যে প্রগতিটা লিখেছি গুণোত্তর প্রগতিটা b, g1, g2, c, এই গুণোত্তর প্রগতিটায় আমাদের কিন্তু এখানে c টা হচ্ছে ফোর্থ টার্ম, তাহলে c টাকে আমরা লিখতে পারি ফার্স্ট টার্ম মানে b ইনটু r। এখানে কত স্যার, r এখানটা মনে রাখতে হবে, r এখানটায় কিন্তু সরি কমন রেশিওটা 3, তাহলে r(n-1) দ্যাট ইজ r3। তাহলে এখান থেকে আমরা r এর মানটা বের করি, তাহলে r3 = ভালো করে বুঝো, এই জায়গাটাই বুঝতে হবে, দ্যাট ইজ c/b লিখলাম r3। তাহলে এখান থেকে আমরা r এর মানটা বের করতে পারি স্যার, r = কত হবে স্যার, r হবে আন্ডার কিউব রুট অফ c/b হয়, তাই তো, কিউব রুট অফ c/b। কারণ দেখো আমাদের এখানে c টা যদি আমরা এই প্রগতিটার দিকে তাকাই, তাহলে 1 2 3 4, তাহলে 4 নম্বর টার্ম হচ্ছে c, তাহলে c কত হবে, দ্যাট ইজ ফার্স্ট টার্ম ইনটু r⁻3, রাইট। তাই আমরা লিখেছি যেখানে r টা হচ্ছে আমাদের কমন রেশিও, এইটুখানি ভালো করে ক্লিয়ার করতে হবে কোনে, ঠিক আছে। তাহলে আমরা r এর মানটা পেলাম কিউব রুট অফ c/b। এবার এটাকে একটু আমি সিম্পলিফাই করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখান থেকে লিখতেই পারি আমরা c 1/3, আর এখান থেকে আমরা লিখতে পারি b, এটাকে লেখা হচ্ছে 1/3, তাই তো, রাইট। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারি দ্যাট ইজ c বা b টু দি পাওয়ার -1/3 বা ইনভার্স 1/3 মাইনাস, আর এখানে c লেখা হচ্ছে দ্যাট ইজ 1/3। ব্যাস এটা হচ্ছে আমাদের কিন্তু r এর মান, এটা কিন্তু হচ্ছে আমাদের r এর মান। এইটুখানি আশা করি তোমাদের বুঝতে পারলে। এটা হচ্ছে আমাদের কিন্তু r এর মান, এটা হচ্ছে আমাদের কিন্তু r এর মান, এটা হচ্ছে আমাদের কিন্তু r এর মান, রাইট। ক্লিয়ার হলো। এবার দেখো আমাদের এখানে, কারণ এটা আমরা ক্যালকুলেট করলাম, তাহলে r এর মানটা আমরা পেলাম কোনে, r এর মানটা পেলাম হচ্ছে দ্যাট ইজ b -1/3 ডট c 1/3, তাই তো। এটা হচ্ছে দিস ইজ দ্য ভ্যালু অফ r, কমন রেশিও ভ্যালুটা পেলাম আমরা এইটা। নেক্সট যেটা আমরা দেখবো ওখানে, সেটা হচ্ছে কি আমাকে কিন্তু g1 এবং g2 এর মানটা বের করতে হবে, g1 এবং g2 এর মানটা। দেখো এই যে আমরা
মানে লিখেছি যে ইজ ইকুয়ালস টু আর, এখান থেকে আমরা কিন্তু কম্পেয়ার করে আমরা কিন্তু জি1 এবং জি2 এর মানটা বের করব। এটাও দরকার এবং এটা দরকার, প্রথমে এটা লিখবে তারপর এটা লিখবে। এটার থ্রুতে আমরা সি এর মানটা বের করলাম, সি এর মানটা আমাদের কত বেরিয়েছে, এইটা বেরিয়েছে। এবার এটাকে ফার্দার সিম্পলিফাই করে আমরা এখান থেকে আর এর মানটা বের করলাম, আর এর মানটা বের করার পরে আরটা কমন রেশিও পেয়ে গেলাম। তারপর আমরা এটা ইউজ করে এখান থেকে জি1 এবং জি2 এর মানটা বের করব। প্রথমে দেখো এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে দেখো g1/b ইজ ইকুয়ালস টু br ছিল, তাই তো? তাহলে আমরা এটাকে লিখতেই পারি কোনে কেস 1। দেখো এখান থেকে আমাদের কিন্তু g1 এর মানটা বের করতে হবে, g1 এর মানটা বের করতে হবে। তাহলে g1 এর মানটা আমরা কি করে বের করব? পরিষ্কার দেখো g1/b, তাই তো? g1/b ইজ ইকুয়ালস টু r। তাহলে লিখে দাও এখানটায় স্যার দ্যাট ইজ g1/b ইজ ইকুয়ালস টু r। তাহলে যদি g1 ইজ ইকুয়ালস টু br হয়ে যায়, তাহলে g1 ইজ ইকুয়ালস টু কত হবে? br হয়ে যাবে। আর এখান থেকে অলরেডি আমরা r এর মানটা পেয়ে আছি, এইটা হবে। তাহলে এখান থেকে আমরা r এর মানটা বসিয়ে দেবো ওখানে। তাহলে এখান থেকে আমরা r এর মানটা বসাবো, তাহলে b যেরকম আছে থাকবে, ডট r এর মানটা এখানটায় কত লিখবো স্যার? দ্যাট ইজ b মাইনাস 1/3 ডট c 1/3। এটা হচ্ছে আমাদের কিন্তু কিসের মান? r এর মানটা আমরা পুট করলাম। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবে এটা আমাদের g1 এর মানটা হয়ে যায়, b এর মাথা এখানে পাওয়ার নেই মানে 1 আছে, আর 1 মাইনাস 1/3 মানে 2/3 হয়ে যায়। তাহলে আলটিমেটলি আমরা মান পেলাম হচ্ছে b 2/3 ডট c 1/3। সো দিস ইজ দ্য ভ্যালু অফ g1। এটাই হচ্ছে আমাদের কিন্তু g1 এর ভ্যালু, দিস ইজ দ্য ভ্যালু অফ g1। তাহলে আমরা g1 এর মানটা পেয়ে গেলাম, g1 এর মানটা পেয়ে গেলাম। দেখো এইভাবে আমরা কিন্তু g1 এর মানটা পেলাম। এবার আমাদের বের করতে হবে কি g2 এর মানটা। g2 এর মানটা কার সাথে কম্পেয়ার করব? দেখো আমরা এই অংশটুকুর সাথে কম্পেয়ার করলে আমাদের g2 এর মানটা পেয়ে যাবো। তাহলে c ইজ ইকুয়ালস টু r, তাহলে c r এর মানটা বসিয়ে দিলেই আমরা কিন্তু g1 এর মানটা পেয়ে যাবো। ঠিক আছে, তাই তো? ঠিক এইভাবে আমরা বের করব। অথবা যেহেতু আমরা এখানে যেহেতু আমরা g1 এর মানটা পেয়ে আছি, তাহলে তুমি এটার সাথে এটা কম্পেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই এখানে। ঠিক আছে, আমরা g2 g1 ইকুয়ালস টু r করলে আমরা ওখান থেকে মানটা বের করব। ওকে, তাহলে g1 এর মানটা পেয়ে গেছি, আমাকে কিন্তু r এর মানটা মনে রাখতে হবে। তাই এটা একটু মুছে দিলাম কোনে, এটা একটু মুছে দিচ্ছি এখন এই জায়গাটা। अगेन नेक्स्ट হচ্ছে अगेन লেখা হচ্ছে अगेन আমাদের এখানে সেকেন্ড যেটা দেখো যে এইটা দ্যাট ইজ g1/g2, যেহেতু আমরা g1 এর মানটা পেয়ে গেছি তাই আমরা এটা লিখতেই পারি দ্যাট ইজ g2 upon g1 is equals to r হয়ে যায়। यस, r হয়ে যায়। therefore আমরা লিখতে পারি দ্যাট ইজ g2 is equals to g1 into r। यस, লিখতে পারি। কারণ এটা তো আমরা এইটাকে এই মানে কম্পারিজনটা নিলাম কেন? কারণ আমরা অলরেডি g এর মানটা পেয়ে গেছি। g এর মানটা কত পেয়েছি দেখো, এটা হচ্ছে g1 এর মান, তাই আমরা এখানে লিখেছি। এবার r এর মানটা আমরা পেয়ে গেছি, তাহলে এখানে বসিয়ে দেবো মানটা, ব্যাস হয়ে যাবে গল্প। এটা মুছে দিলাম এই জায়গাটা। এটা হচ্ছে কেস 2, এটা কেস 1 হয়ে গেল। দেখো এই সাইডে করছি, এটা হচ্ছে কেস 1, এটা কেস 2 লিখে দাও, কেস 1 তো হয়ে গেছে। এবার g1 এর মানটা কত পেয়েছি স্যার? g1 এর মানটা দেখো আমরা পেলাম হচ্ছে কত, এইটা দ্যাট ইজ b 2/3 ডট c 1/3। এটা হচ্ছে g1 এর মান ডট r এর মানটা কত পেয়েছি, এইটা b minus 1/3 ডট c 1/3। ব্যাস হয়ে গেল। তাহলে আমরা এখানটায় g1 এর মানটা বসলাম, আমরা এখানটায় r এর মানটা বসলাম। দেখো তো মানগুলোকে আমি মুছছি না, ঠিক আছে? এবার এটা মুছে দিলাম, এটা আমার কাজে লাগবে, এটা লাগবে, এটা কাজে লাগবে। r এর মানটা একটু জানলেই হয়ে যাবে, আর দরকার নেই g1 g2 এর মানটা জানলেই হয়ে যাবে, ঠিক আছে? আমাদের এটা দরকার নেই আর। দেখো আমাদের এখানে g1 এর মানটা বেরিয়েছে b 1/3 b 2/3 c 1/3 আর r এর মানটা বেরিয়েছে b minus 1/3 ডট c 1/3। দেখো তাই লিখেছি, আমাদের শুধু g1 এর মানটা লাগবে, এটা মুছে দিলাম। এবার এখান থেকে আমরা g2 এর মানটা ক্যালকুলেট করব। দেখো তাহলে g2 এর মানটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে b 2/3 এখানে b minus 1/3, তাহলে করলে কত হচ্ছে দেখো b 1/3 হয়ে যায়, তাই তো? 2 minus 1, তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি b পজিটিভ 1/3 হয়ে যাচ্ছে ডট, আর এখানে c 1/3 আর c 1/3 যোগ করলে কত হচ্ছে স্যার? c 2/3 হয়ে যাচ্ছে, তাই তো? c পজিটিভ 2/3 হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। তাহলে g2 এর মানটা ঠিক আছে। এবার আমাদের প্রমাণ করতে দিয়েছে g1 কিউব প্লাস g2 কিউব ইজ ইকুয়াল টু 2abc। লেখা হচ্ছে দেয়ারফর g1 কিউব প্লাস g2 কিউব, রাইট? এবার g1 এর মানটা কত পেয়েছি, g1 এর মানটা এখানে বসিয়ে দাও, দ্যাট ইজ b 2/3 ডট c 1/3 তার হোল কিউব লিখলাম, প্লাস আর g2 এর মানটা কত পেয়েছি দেখো, এইটা দ্যাট ইজ b 1/3 ডট c 2/3। ব্যাস হয়ে গেল, তার হোল কিউব লিখে দাও। তাহলে আমরা এখানটায় g1 এর মানটা বসালাম, আমরা এখানটায় g2 এর মানটা বসালাম। এবার এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে দেখো, দেখো b 2/3 যদি ব্র্যাকেট ওপেন করি তাহলে এটা হয়ে যাবে কত স্যার? দ্যাট ইজ b স্কয়ার হয়ে যাচ্ছে, লিখলাম b স্কয়ার। c 1/3 মানে হচ্ছে b স্কয়ার c হলো, প্লাস
আর এখান থেকে হচ্ছে বি 1/3 ইন্টু থার্ড মানে হচ্ছে বি ডট আর সি 2/3 মানে হচ্ছে সি স্কোয়ার। দেখো এটা হচ্ছে আমাদের কিন্তু ক্যালকুলেশন, জাস্ট আমরা ব্র্যাকেট ওপেন করছি আর ইন্ডিভিজুয়ালি পাওয়ারগুলোকে প্রত্যেকটার মধ্যে অপারেট করছি। তাহলে বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার, ব্যাস হয়ে গেল এটা। এবার এটা একটু মুছে দিলাম ঘরে, দেখো এটা লাগবে না, এগুলো আর লাগবে না। এবার দেখো, এবার এখান থেকে বি সি কমন নিয়ে নাও, এখান থেকে আমরা কমন নিচ্ছি বি সি কমন নিয়ে নাও। দেখো কত ইজি অঙ্ক, বি সি কমন নিলে এটা হবে বি আর এখান থেকে হয়ে যাচ্ছে সি, দেখো ইজি। এবার অলরেডি দেখো আমরা বলে দিয়েছে কি যে বি আর সি এর সমান্তরীয় মধ্যক হচ্ছে এ, তাহলে যদি এ হয় তাহলে বি প্লাস সি বাই 2 ইকুয়ালস টু এ, তাহলে বি প্লাস সি কত হবে 2a, তাহলে এখান থেকে বি প্লাস সি কে আমরা 2a দিয়ে সাবস্টিটিউট করে দেবো, তাহলে লিখতেই পারি আমরা দেয়ারফর বি সি ডট 2a দিস ইমপ্লাইজ দ্যাট ইজ ইকুয়ালস টু 2a bc। দেখো এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছে, ব্যাস। খুব ভালো একটা অঙ্ক, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক অঙ্কটা। এখানে শুধু পাশে লিখে দেবে, পাশে লিখে দেবে এই জায়গাটায় as we know b plus c is equals to 2a, b plus c is equals to 2a, ব্যাস এটা পাশে একটু লিখে দেবে, ব্যাস প্রমাণিত হয়ে গেল। দেখো 2a bc আমরা প্রমাণ করলাম, রাইট। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কটা পরীক্ষার জন্য, এখানে প্রমাণিত লিখে দাও পাশে বা প্রুভড, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছে। তো আমরা কিন্তু আমাদের পার্ট 6 এর আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক শিখলাম, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 24। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক পরীক্ষার জন্য। যদি অসুবিধা হয় অঙ্কের কোনো সলিউশন নিয়ে তোমাদের প্রবলেম হয়, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবে আর ভিডিও লিংকটা একটু শেয়ার করো ফ্রেন্ডসদের মধ্যে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ব্যাস আর কিচ্ছু না। তোমরা শুধু ভালো করে শিখে যাও এবং ভালো রেজাল্ট করো, ঠিক আছে। চলে আসছে আমার নেক্সট অঙ্কে। এরপরের যে অঙ্কটা আমরা করবো ফ্রেন্ডস, দেখো কোশ্চেন নাম্বার 30। দেখো এই অঙ্কটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার তোমরা বলতে পারো যে স্যার বাকি মাঝখানের অঙ্কগুলো কোথায় আছে, মাথায় রাখবে কোনে আমি এবার থেকে কিন্তু ধরে আর সবকটা অঙ্ক করাবো না, কারণ যে অঙ্কগুলো তোমাদের শেখানোর দরকার বা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে, আমি সেগুলোই কিন্তু করাবো, ঠিক আছে। তার মধ্যে দেখো আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে কোশ্চেন নাম্বার 30, এটাকেও তোমরা স্টাডি দাও। প্রত্যেকটা অঙ্কই মানে আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছিলাম যে ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই প্রত্যেকটা অঙ্ক ভালো করে শিখবে। এখানে বলেছে কি যে এম ও এন এর সমান্তরীয় মধ্যক এ এবং বি এর গুণোত্তরীয় মধ্যক প্রত্যেকে এম এ প্লাস এন বি বাই এম প্লাস এন এর সমান, ঠিক আছে। তাহলে এম ও এন এর সমান্তরীয় মধ্যক, তাহলে এটা হবে হচ্ছে সমান্তরীয় মধ্যক কি শর্তানুসারে বা এটি কিউ লেখো অ্যাকর্ডিং টু দা কোশ্চেন্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো m প্লাস n বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা লিখবো কি দ্যাট ইজ m a প্লাস n b, ঠিক আছে। আমাকে কিন্তু এখানে m এবং n এর মানটা বের করতে দিয়েছে, m এবং n এর মানটা বের করতে দিয়েছে a এবং b এর মধ্য দিয়ে, ঠিক আছে, a এবং b এর মধ্য দিয়ে। ভালো করে বুঝো, এখানে m ও n দুটো সংখ্যা, তাদের সমান্তরীয় মধ্যক আর গুণোত্তরীয় মধ্যক উভয় কিন্তু এই টার্মটার সাথে সমান আছে। তাহলে আমাকে বের করতে বলেছে m এবং n এর মান a এবং b এর মাধ্যমে থ্রু এক্সপ্রেস দ্য ভ্যালু অফ m and n থ্রু a and b, ঠিক আছে। তাহলে আমরা প্রথমটা লিখলাম কি, দেখো m প্লাস n বাই 2 ইজ ইকুয়ালস টু m a প্লাস n b প্লাস n b আপন কত হবে দ্যাট ইজ m প্লাস n, m প্লাস n লিখলাম এটা। এবার m প্লাস n ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি হয়ে যাবে স্যার, দিস ইমপ্লাইজ অর লেখো m প্লাস n তার হোল স্কয়ার, তাই তো দুটো m প্লাস n আছে, তাহলে গুণ করলে m প্লাস n হোল স্কয়ার হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 2 লেখো। 2 লিখলে আমরা পাচ্ছি কত, দেখো দ্যাট ইজ ব্র্যাকেটের মধ্যে হচ্ছে m প্লাস n m a প্লাস n b, বাস হলো এটা। দ্যাট ইজ m প্লাস n তার হোল স্কয়ার ইকুয়ালস টু m প্লাস n তার হোল স্কয়ার ইকুয়ালস টু 2 ইনটু m a প্লাস n b, হলো এটা। নেক্সট দেখে নাও, নেক্সট যেটা আমরা করব কোনে সেটা হচ্ছে, দেখো নেক্সট যেটা হচ্ছে আমাদের বলেছে, দেখো যে এবং গুণোত্তরীয় মধ্যক अगेन বা জিওমেট্রিক প্রোগ্রেশন, এটা আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের রেসপেক্টে দেখলাম কোনে। এবার জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে কি হবে, দেখো জিওমেট্রিক প্রোগ্রেশনে হবে দ্যাট ইজ m a, তাই তো m a প্লাস n b বাই m প্লাস n and which is equals to আমরা পজিটিভটাকে নিচ্ছি কোনে দ্যাট ইজ আন্ডার রুট অফ mn, এটাই হয় প্রত্যেকেই জানো, তাই তো। এবার এটা মানেই তো অ্যাকচুয়ালি দেখো এখানে কি, এটা মানে কত m প্লাস মানে এটা মানে তো এটা আমরা লিখতে পারি তো, এটা লিখতে পারি তো। ঠিক আছে, অথবা এখানে একটা কাজ করো, বোথ সাইডে স্কয়ার করে দাও, এটার বোথ সাইডে এটা স্কয়ার করে দাও,
বোথ সাইডে যদি আমরা এটা স্কোয়ার করে দিই কোণে, বা একটা কাজ করে এটাকে এটা দিয়ে রিপ্লেস করে দাও কোণে, কোনো প্রবলেম নেই কোণে, তাহলে এখান থেকে আমরা রিপ্লেস করছি, দেখো দ্যাট ইজ, অর এটাকে একটু সিম্পলিফাই করছি, দ্যাট ইজ m প্লাস n বাই 2, m প্লাস n বাই 2 লিখলাম, m প্লাস n দেখো এটা মানেই তো এইটা, তাহলে এটাকে ইকুয়াল করছি m প্লাস n বাই 2 and that is equals to under root of mn, under root of mn লিখলাম। এটা বোথ সাইডে স্কোয়ার করে দাও, বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই তাহলে এটা হয়ে যাবে কত স্যার, দ্যাট ইজ m প্লাস n বাই 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আন্ডার রুট অফ mn তার হোল স্কোয়ার হলো। এবার এটা স্কোয়ার করলে কত হচ্ছে দেখো, দ্যাট ইজ m প্লাস n তার হোল স্কোয়ার, আর 2 স্কোয়ার মানে 4, তাহলে 4টাকে ওদিকে পাঠিয়ে দিলে তাহলে 4 mn হয়ে যাচ্ছে, 4 mn, তাই তো। দেয়ারফর আমরা পাচ্ছি কি, দ্যাট ইজ m প্লাস n, এটাকে করলে m প্লাস n করলে কত হচ্ছে, দ্যাট ইজ 2 আন্ডার রুট অফ mn, আন্ডার রুট অফ mn, তাই তো। বুঝে আছো এটা, ইকুয়েশনটা ক্লিয়ার হলো। দেখো এখানে m প্লাস n ইজ ইকুয়ালস টু 2 আন্ডার রুট অফ mn, রাইট, আন্ডার রুট অফ mn, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। বুঝে গেল এটা। এবার এটাকে 1 নম্বর নাম দিয়ে দাও, এটাকে আমরা 1 নম্বর নাম দিচ্ছি কারণ আমাকে m এবং n এর মানটা বের করতে বলেছে, রাইট। ক্লিয়ার হচ্ছে এটা, ইকুয়েশনগুলোর দিকে ফোকাস দিতে হবে একটু, ঠিক আছে। তো फ्रेंड्स এখানে একটু কারেকশন করে নাও কোনে, আমরা এটা করব না, ঠিক আছে। এই জায়গাটা একটা কাজ করো, এখান থেকে দেখো এখান থেকে দেখো m প্লাস n এর হোল স্কয়ার মানে কত, এটা লিখে রেখেছি, এটা পেয়ে গেছি, তাহলে এটা লেখা হচ্ছে দ্যাট ইজ 2 ব্র্যাকেটের মধ্যে ma প্লাস nb, তাই তো, ma প্লাস nb দ্যাট ইজ ইকুয়ালস টু 4mn, 4mn, তাহলে এই 2 আর এই 4 কেটে যাচ্ছে, তাহলে 2 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত স্যার, দ্যাট ইজ ma প্লাস nb ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 2mn, এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দিলাম ওখানে, ঠিক আছে, রাইট। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। কারণ দেখো আমরা অলরেডি দেখো m প্লাস n এর হোল স্কয়ার মানে 2 ইনটু এটা পেয়ে বসে আছি, 2 ইনটু এটা পেয়ে বসে আছি, তাই আমরা এখান থেকে এইখানে এই m প্লাস n টাকে রিপ্লেস করে আমরা 2 ইনটু ma প্লাস nb লিখে দিলাম ওখানে, ঠিক আছে। আর এখানে আরেকটা কারেকশন করতে হবে, এটা কিন্তু ab হবে, এটা ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু ab হবে কারণ a আর b এর গুণোত্তরীয় মধ্যক, তার মানে এইটা দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা প্লাসটা নিলাম ওখানে, রাইট। এবার এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো যে এইটার সাথে যদি এটা সমান হয়, ভালো করে বুঝো, ma প্লাস nb বাই m প্লাস n এর সাথে যদি m প্লাস n বাই 2 টা সমান হয়, আবার যদি এটার সাথে এটা সমান হয়, তাহলে ডেফিনিটলি বলতে পারি এইটা ইজ ইকুয়ালস টু এইটা হবে, ইয়েস স্যার হবে, কারণ দুটোই তো মানে সমান্তরীয় মধ্যক আর গুণোত্তরীয় মধ্যক উভয়ই তো ma প্লাস nb বাই m প্লাস n এর সাথে সমান, তাহলে যদি তাই হয় তাহলে ডেফিনিটলি তারা পরস্পরের সাথে ডেফিনিটলি সমান হবে, তাই আমরা লিখতেই পারি এখান থেকে, তাহলে এটা মুছে দিলাম করে, তাহলে আমরা লিখতেই পারি এটা দ্যাট ইজ কত লিখবো স্যার, m প্লাস n বাই 2, m প্লাস n বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু আন্ডার রুট অফ ab, ইয়েস। এবার কোণাকুণি গুণ করে দাও, তাহলে এটা লিখতেই পারি দ্যাট ইজ m প্লাস n ইজ ইকুয়ালস টু 2 আন্ডার রুট অফ ab, ব্যাস হয়ে গেল এটা। তাহলে এইটাকে আমরা 2 নম্বর নাম দিলাম, এটা বুঝতে হবে এখানে, কারণ দুটোই তো ma প্লাস nb বাই m প্লাস n এর সাথে সমান, তাহলে ডেফিনিটলি গুণোত্তরীয় মধ্যক আর সমান্তরীয় মধ্যক পরস্পর সমান হবে, ঠিক আছে। তাহলে দুটো ইকুয়েশন দেখো, দুটো ইকুয়েশন আমরা পেয়েছি, একটা হচ্ছে ma প্লাস nb ইজ ইকুয়ালস টু 2mn, আর একটা আমরা পেয়েছি কত স্যার, দ্যাট ইজ m প্লাস n ইজ ইকুয়ালস টু 2 রুট ওভার ab। এবার এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস করতে হবে কি, আমাকে কিন্তু এখানে m এবং n এর মানটা বের করতে হবে, তাহলে এই প্রথম ইকুয়েশনটা দেখো আমরা যেটাকে এলিমিনেট করব সেটা দিয়ে গুণ করে দেব, মেথড অফ এলিমিনেশন, এখানে nb আছে, তাহলে এইটাকে 1 নম্বর নাম দিয়ে দাও, 1 দিয়ে গুণ করে দাও 1 নম্বরকে, আর 2 নম্বরকে এখানে nb করতে গেলে আমাকে এখানে গুণ করতে হবে b দ্বারা গুণ করতে হবে, ভালো করে বোঝো মেথড অফ এলিমিনেশনের গল্প। তাহলে 1 নম্বর ইকুয়েশনটাকে আমরা যেহেতু n টাকে এলিমিনেট করতে চাইছি, আর 1 নম্বর ইকুয়েশনে এখানে n এর সহগটা হচ্ছে b আছে, ইন দ্যাট কেস আমরা বলতে পারি দ্বিতীয় ইকুয়েশনটাকে b দ্বারা গুণ করব উভয় পক্ষকে। তাহলে যদি গুণ করি তাহলে এটা হবে দ্যাট ইজ, দেখো প্রথম ইকুয়েশনটা আছে ma প্লাস nb, একদম সহজ ক্যালকুলেশন, জাস্ট মেথড অফ ক্যালকুলেশন, 2mn হয়ে গেল। আর দ্বিতীয় ইকুয়েশনটা দেখো mb আছে, তাই তো, mb তারপরে প্লাস nb ইজ ইকুয়ালস টু আমরা গুণ করব b দিয়ে, তাহলে 2 যদি গুণ করে দিই তাহলে এটা লেখা হচ্ছে 2 রুট ওভার ab ইনটু b, ইয়েস রাইট।
ক্লিয়ার হচ্ছে? এবার যদি আমরা মাইনাস করি, মানে প্রথম ইকুয়েশনটা থেকে দ্বিতীয় ইকুয়েশনটাকে যদি মাইনাস করে দিই, তাহলে কিন্তু আমাদের দেখো এখানে এনবি আর এনবি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তোমরা যদি মেথড অফ এলিমিনেশন শিখে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তাহলে এনবি আর এনবিটা কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখো আমরা হয়ে গেছে ইকুয়েশন, ঠিক আছে? এই জায়গাটা মুছে দিচ্ছি, আর দরকার নেই এই জায়গাটা। দেখো এবার এখান থেকে যদি আমরা এম কমন নিই, ভালো করে বোঝো, এমটা যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এ মাইনাস বি, কারণ মাইনাস করছি উপরটা থেকে নিচেটা, তাই তো? and that is equals to এখান থেকে দুইটা যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে কত স্যার? দুইটা যদি কমন নিই দ্যাট ইজ mn মাইনাস হয়ে যাবে। এবার দেখো এখানে বি এর পাওয়ার এখানে কত আছে? হাফ, আর বি এর পাওয়ার এখানে 1, তাহলে এটা হবে a ডট a হাফ ডট b টু দি পাওয়ার কত হবে? হাফ প্লাস 1 মানে হচ্ছে 2/3, তাই তো? 3/2 হবে, 3/2 হয়ে যাবে, 3/2 তো। হাফ প্লাস 2 মানে হচ্ছে 2 প্লাস 1, তাই তো? এখান থেকে b এর পাওয়ার হাফ, এখানে 1, তাহলে 1 প্লাস হাফ করলে কত হচ্ছে? 2 2 1 3, 3/2, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু, তাহলে এখান থেকে কিন্তু আমাদের একটা জিনিস দেখো, m এর মানটা বের করতে হবে। তাহলে m এর মানটা যদি আমরা বের করি, m এর মানটা এখানে বের করি। আচ্ছা, এখান থেকে আরেকটা কিন্তু জিনিস আমাদের এখানে কিন্তু দেখতে হবে, আমাদের এখান থেকে কিন্তু আরেকটা জিনিস অবজার্ভ করতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের ফ্রেন্ডস একটা জায়গায় কারেকশন করতে হবে, যেটা আমি মিস্টেক করে দিয়েছি। তো সেটা হচ্ছে দেখো আমাদের এখানটায় না, যে এই যে আমরা যে ইকুয়েশনটা লিখেছিলাম, মুছে দিয়েছিলাম আমি, তোমরা দেখবে যে এখানে না mn হবে না, ঠিক আছে? এটা বেসিক্যালি দেখবে কোন আমরা যেটা পেয়েছিলাম কি, দ্যাট ইজ আমরা পেয়েছিলাম কি যে এখান থেকে দেখবে প্রথমটা পেয়েছিলাম হচ্ছে m প্লাস n/2 আন্ডার রুট অফ ab, ঠিক আছে? রুট ওভার ab, ওকে? বোঝা যাচ্ছে এটা? তাহলে এখানটায় না mn-টা হবে না, তোমরা একটু কারেকশন করে নেবে। mn-টা এখানটায় হবে না, এখানে ab হবে, রাইট? এখানটায় mn-টা হবে না, এই জায়গাটা একটু কারেকশন করে নিও। এখানটা একটা কাজ করবে, এটা হয়ে যাচ্ছে আমাদের 4ab হবে, একটু কারেকশনটা করে নিও ওখানে। তাহলে এখান থেকে 2 কেটে যাচ্ছে ওখানে, রাইট? তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কি দেখো, দ্যাট ইজ ma প্লাস nb দ্যাট ইজ ইকুয়ালস টু 2ab, রাইট? 2ab, এটাকে 1 নম্বর নাম দিয়ে দাও, 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দাও, ma প্লাস nb ইজ ইকুয়ালস টু 2ab, ওকে? রাইট? এখানটা কিন্তু আমাদের mn-টা হবে না, একটু কারেকশনটা তোমাদের করে নিতে হবে, তো এবার দেখো যে এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম, ঠিক আছে? আমরা এটাকে 1 নম্বর নাম দিলাম। এবার 2 নম্বর যে ইকুয়েশনটা হবে, তাহলে সেটা আমরা পেলাম দেখো এখানটায়, আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম, ওকে? রাইট? এবার 2 নম্বর এটা একটু মুছে দিলাম, কোন এটা আমাদের লাগবে না, এটা লাগবে না। দেখো আরেকটা জিনিস কি বলেছে, তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু 1 নম্বর ইকুয়েশন, দ্যাট ইজ ma প্লাস nb ইজ ইকুয়ালস টু 2ab, রাইট? এটাকে 1 নম্বর নাম দিলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, যেহেতু এই যে ma প্লাস nb বাই m প্লাস n এর সাথে m প্লাস n এর সমান্তরীয় মধ্যক এবং a ও b এর গুণোত্তরীয় মধ্যক পরস্পর সমান, তাহলে ডেফিনেটলি মানে ধরো হচ্ছে আমরা লিখতে পারি কি, দ্যাট ইজ ইফ m প্লাস n, ভালো করে বুঝো, ইফ m প্লাস n বাই 2 and which is equals to ma, তাই তো? দেখো এখানে লেখা আছে ma প্লাস nb, রাইট? বাই m প্লাস n, এটা ইকুয়াল। আবার একইভাবে আমরা লিখতে পারি প্লাস মাইনাস, ভালো করে বুঝো, প্লাস মাইনাস ab, কারণ a আর b এর গুণোত্তরীয় মধ্যক এটার সাথে সমান, তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার ab দ্যাট ইজ ইকুয়ালস টু ma প্লাস nb বাই m প্লাস n। এইটুখানি ক্লিয়ার করো একটু। দেখো এই জিনিসটা গুণোত্তরীয় মধ্যকটাও ma প্লাস nb বাই m প্লাস n এর সাথে সমান, আবার m প্লাস সমান্তরীয় মধ্যকটাও কিন্তু এটার সাথে সমান, তাহলে বলতে পারি এটা ইজ ইকুয়ালস টু এটা। তাহলে এই জায়গাটায় আমরা প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস আমরা রুট ওভার ab লিখতে পারি, ইয়েস স্যার লিখতে পারি, কারণ যদি এটার সাথে এটা সমান হয় তাহলে আর এটার সাথে এটা সমান হয় তাহলে ডেফিনেটলি এটার সাথে এটা সমান হবে, ডেফিনেটলি, রাইট? তাই আমরা লিখেছি m প্লাস n/2 দ্যাট ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার ab, রাইট? এবার দুইটাকে ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে এখানটা লিখতে পারি দ্যাট ইজ m প্লাস n ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 আন্ডার রুট অফ ab, ব্যাস এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, ব্যাস আর কিচ্ছু না। তাহলে 1 এবং 2 দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, ব্যাস এইভাবে জিনিসটাকে আমরা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? m প্লাস n ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 ইনটু রুট ওভার ab, রাইট? এটুকুনি ক্লিয়ার হচ্ছে। এইবার আমরা দেখো যে এখানে আমরা
যে কোনো একটা টার্মকে এলিমিনেট করবো। তো আমরা প্রথমে এনটাকে এলিমিনেট করছি, তাহলে এনটাকে এলিমিনেট করলে আমরা প্রথম ইকুয়েশনটাকে দেখতে পাচ্ছি। প্রথম ইকুয়েশনটা দেখো, তাকাও তোমরা তোমার বোর্ডের দিকে, যে প্রথম ইকুয়েশনটায় কিন্তু এম এ প্লাস এন বি আছে, মানে কি এন এর সাথে আমরা কি আছে বিটা গুণ আকারে আছে। তাহলে আমরা এখানে সহগটা কি বি আছে, তাহলে এটাকে আমরা 1 নম্বর দিয়ে গুণ করব, আর এইটাকে আমরা গুণ করব এর বোথ সাইডে কত দিয়ে গুণ করব, পরিষ্কার বুঝতে পারছো, এখানে এন বি করতে হবে, তাহলে বোথ সাইডে আমরা বি দ্বারা গুণ করব। একদম সহজভাবে ক্লিয়ার করো। তাহলে যদি আমরা 1 নম্বরটাকে লিখি হবে, তাহলে এখানটায় করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা কত আছে, দ্যাট ইজ এম এ, ভালো করে বুঝো, এম এ প্লাস এন বি, রাইট, এন্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 2ab, দ্যাট ইজ ইকুয়ালস টু 2ab। আর এটাকে বি দিয়ে গুণ করছি, তাহলে এটা হয়ে যাবে দেখো এম বি, রাইট, এম বি প্লাস এন বি, NB and that is equals to এটা কত দেখো, কত হবে 2b প্লাস মাইনাস 2b আন্ডার রুট অফ ab। এই ক্যালকুলেশনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, বোঝা যাচ্ছে এটা? আমরা দ্বিতীয় ইকুয়েশনটাকে b দিয়ে গুণ করেছি, তাহলে mb প্লাস nb প্লাস মাইনাস 2b ইনটু রুট ওভার ab, রাইট? এটুকুনি ক্লিয়ার হচ্ছে? এবার এখান থেকে আমরা কাজ করছি কি দেখো, মাইনাস করে দিচ্ছি আমরা। এটা মেথড অফ এলিমিনেশন তোমরা প্রত্যেকেই জানো, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস লিখলাম, রাইট? তাহলে দেখো যদি তাই হয়, তাহলে প্লাস এনবি মাইনাস এনবি কেটে যাচ্ছে, কোনো এটা কেটে যাচ্ছে। এবার যদি আমরা এখান থেকে এম এর মানটা কমন নিই, আমাকে কিন্তু এম এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা এমটা কমন নিই ব্র্যাকেটের মধ্যে, তাহলে এটা হয়ে যাবে কি এ মাইনাস বি, রাইট? তাহলে এম এ মাইনাস এম বি, তাহলে এম যদি কমন নিই তাহলে এ মাইনাস বি হয়ে যাচ্ছে। আর এখান থেকে যদি আমরা 2 কমন নিই বা 2b কমন নিই, তাহলে এখান থেকে কি হয়ে যাবে স্যার দেখো, আমাকে বলেছে এম এবং এন এর মান এ এবং বি এর মধ্যে প্রকাশ করতে বলেছে। তাহলে এখান থেকে যদি 2b কমন নিই, তাহলে এটা কত হয়ে যাবে স্যার, তাহলে এখান থেকে যদি 2b কমন নিই, তাহলে এখান থেকে যদি 2b কমন নিই, তাহলে এটা কত হয়ে যাবে স্যার দেখো, 2b কমন নিই, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এ, তাই তো এ, আর এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এই মাইনাসটা তাহলে এখানটাও লিখতে পারি, দ্যাট ইজ কত লিখবো ধরো মাইনাস প্লাস লিখবো, উপরে মাইনাসটা হবে কারণ প্লাসটা হয়ে যাবে হচ্ছে মাইনাস, আর নিচের মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই আমরা মাইনাস প্লাস লিখলাম করে। আর এখান থেকে আমরা লিখতে পারি কত দেখো, দ্যাট ইজ রুট ওভার এবি লিখলাম কোণে। এটাকে ফার্দার সিম্পলিফাই করা যেতে পারে, এটাকে কিন্তু সিম্পলিফাই করা যেতেই পারে এখানে, ঠিক আছে? রুট ওভার কমনটা নিতে পারে, কোনো অসুবিধা নেই এখানে, রাইট? এবার এখান থেকে আমরা এটা মুছে দিলাম এখানে, এখান থেকে তোমরা রুট ওভারটা কমন নিতেই পারতে, তাহলে আমরা লিখতে পারি দেয়ারফর m ইজ ইকুয়ালস টু, আমি এখান থেকে একটা রুট a কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে কত স্যার, 2 রুট a, বাইরে b থাকলো, ঠিক আছে? ব্র্যাকেটের মধ্যে এটা হয়ে যাবে a, এখানে a থেকে আমি অলরেডি একটা রুট a কমন নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে রুট ওভার a মাইনাস প্লাস এটা হয়ে যাবে হচ্ছে রুট ওভার b হোল ডিভাইডেড বাই a মাইনাস বি, কারণ এই যে a মাইনাস বিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা যদি সাইড চেঞ্জ করে তাহলে কিন্তু বাই হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে কিন্তু m এর মান, ঠিক আছে? ক্যালকুলেশনগুলো কিন্তু খুব মানে বুদ্ধি সহকারে করতে হবে, কিন্তু এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা m এর মানটা পেলাম কত, দ্যাট ইজ 2 রুট ওভার a ইনটু b, ব্র্যাকেটের মধ্যে রুট ওভার a মাইনাস প্লাস রুট ওভার b বাই a মাইনাস b। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু, এটা হচ্ছে m এর মান। এবারে আমাকে বের করতে হবে কি n এর মানটা। এবারে m এর এই মানটা আমরা 1 অথবা 2 যে কোনো একটা ইকুয়েশন বসিয়ে দেবো, তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো হচ্ছে আমরা n এর মানটা। তাহলে এটাই হচ্ছে দিস ইজ দ্য ভ্যালু অফ m, ঠিক আছে? আমাকে বলেছে যে m এবং n এর মানটা a এবং b এর মাধ্যমে প্রকাশ করতে বলেছিল, আমরা m এর মানটা পেয়ে গেলাম। এবারে m এর মানটা আমরা 1 অথবা 2 যে কোনো একটা বসিয়ে দেবো, বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। আমি এটা মুছে দিলাম কোণে, এটা মুছে দিলাম কোণে। বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞেস করবে আমাকে, ঠিক আছে? তাহলে আমরা এখানটা পুট করে দিচ্ছি, তাহলে m এর মানটা এত বেরিয়েছে, তাই তো? তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট করে দিচ্ছি এটা একটু, তাহলে n ইজ ইকুয়ালস টু, আমরা লিখতে পারি কি n ইজ ইকুয়ালস টু, আমরা কিন্তু এখানে বিটাকে আর নেব না, ঠিক আছে? বিটাকে নেব না, অ্যাকচুয়াল ইকুয়েশনটা বসাবো। তাহলে এটা কত হবে, প্লাস মাইনাস লেখো, প্লাস মাইনাস 2 রুট ওভার ab লিখলাম, এটা মাইনাস, এখানে মাইনাসটা হয়ে যাবে, মাইনাসটা হয়ে গেলে, মাইনাসটা যদি হয়ে যায় তাহলে এটাকে হচ্ছে 2b রুট ওভার a, ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে রুট ওভার a মাইনাস প্লাস রুট ওভার b, এখানটা রুট ওভার b লিখে দাও, হোল ডিভাইড বাই a মাইনাস b। এবার এটাকে একটু সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। এটাকে একটু সিম্পলিফাই করো, তাহলে আমাদের কিন্তু অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। একটু সিম্পলিফাই করো, এটাকে সিম্পলিফাই করলে এটাকে দেখবে একটু বড় সড়ো ক্যালকুলেশন, এটা কিন্তু একটু মনে রাখতে হবে কোণে, ঠিক আছে? একটু সিম্পলিফাই করলে এটা হয়ে যাবে দেখো n এর মানটা, আমরা এখান থেকে বেসিক্যালি দেখো যে এখান থেকে বেসিক্যালি আমরা একটা কাজ করছি কি দেখো, এখান থেকে আমরা এই জায়গাটা করছি কোণে, দেখো এখান থেকে দেখো যদি আমরা গুণ করে দিই এটা, তাই তো? এখান থেকে যদি আমরা গুণ করি তাহলে
এখান থেকে যদি আমরা গুণ করে দিই এটাকে, তাহলে এটা লেখা হচ্ছে প্লাস মাইনাস 2 আন্ডার রুট অফ এ বি, তাই তো, ইন্টু এ মাইনাস বি লিখলাম, ইয়েস স্যার। আর এখানে মাইনাস 2b রুট এ ব্র্যাকেটের মধ্যে রুট ওভার এ মাইনাস প্লাস রুট ওভার বি লিখলাম, হোল ডিভাইডেড বাই এ মাইনাস বি, ঠিক আছে, লিখলাম এটা, ওকে। তো এবার এখান থেকে যদি আমরা দেখো, এখান থেকে যদি আমরা কত কমন নেব এখান থেকে, টু এ রুট বি কমন চলে যাবে, দেখো তো এটা রুটের মধ্যেই রয়েছে কোন এখান থেকে, ঠিক আছে। এটাকে একটু তোমরা সিম্পলিফাই করে নিও ওখানে, ঠিক আছে, একটা সিম্পলিফাই করে নিও, আশা করি কোনো রকম প্রবলেম হবে না, রাইট। তো চলে আসছে আমরা নেক্সট অঙ্কে। এরপরে যে অঙ্কটা আমরা ফ্রেন্ডস করবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 31 এর রোমান 1। এই অঙ্কটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা পরীক্ষার জন্য। স্টার্ট দিয়ে দিলাম কোনে ভিভিআই প্রবলেমস, এই অঙ্কটা পরীক্ষার অঙ্ক, অলরেডি 2022-এ এসেছে এই অঙ্কটা কিন্তু, ঠিক আছে। এটা এইচএস এক্সাম প্রবলেমস, এটা কিন্তু মনে রাখো, আমি লিখে দিচ্ছি, এটা এক্সাম প্রবলেম, এটা পরীক্ষায় এসেছে কিন্তু, এটা তোমরা রাইমার্টিন কোশ্চেন ব্যাংকও পাবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে দেখো, যে যদি কোনো গুণোত্তর শ্রেণীর পরপর n সংখ্যক পদের যোগফল ক্যাপিটাল এস গুণফল ক্যাপিটাল পি এবং পদগুলির অনন্যকের যোগফল ক্যাপিটাল আর হয়, তাহলে প্রমাণ করতে বলেছে পি স্কয়ার ইকুয়ালস টু এস বাই আর হোল পাওয়ার n, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তোমরা যদি বোর্ডের মানে প্রশ্ন লেখাটা যদি বুঝতে না পারো, তাহলে তোমরা অবশ্যই বইটা একটু সামনে নিয়ে রেখো, ঠিক আছে। তাহলে এখানে বলেছে যে কোনো গুণোত্তর শ্রেণীর পরপর n সংখ্যক পদের যোগফল, তাহলে আমরা পদগুলোকে এখানে ধরছি, তাহলে এখানে লিখছি হচ্ছে ধরি, তাহলে আমরা লিখছি হচ্ছে ধরি পদগুলি, গুণোত্তর শ্রেণীর পদগুলি, আগে লিখে নিচ্ছি গুণোত্তর শ্রেণীর পদগুলি, গুণোত্তর শ্রেণীর পদগুলি জাস্ট লিখে করতে হবে, কিন্তু এটা 4 মার্কসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। পদগুলি যথাক্রমে আমরা লিখছি কি, একটা হয়ে যাচ্ছে, ধরে নেওয়া হচ্ছে প্রথম পদটা এ ধরলাম আমরা অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম লিখি, দ্বিতীয়টা হয়ে যাচ্ছে এ আর, তৃতীয়টা হয়ে যাচ্ছে এ আর স্কয়ার। তো এইভাবে কিন্তু কন্টিনিউ চলতে থাকবে, কোনো আপ টু আমরা লিখবো কত, n তম পদটা তোমরা প্রত্যেকে জানো, এ আর হোল পাওয়ার মানে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কিন্তু পদগুলো, ঠিক আছে। অর্থাৎ একটা জিপি সিরিজ আছে, সেই জিপি সিরিজের পদগুলো আমরা লিখছি হচ্ছে একটা এ আর একটা এ আর স্কয়ার ডট ডট দিয়ে আপ টু এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, ব্যাস, আর কিচ্ছু না। এইবার আমরা চলে আসছি, দেখো বলেছে পদের যোগফল হচ্ছে এস, আমরা যোগফলটাকে ক্যাপিটাল এস দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে আমরা লিখতেই পারি কোনে শর্তানুসারে লেখা হচ্ছে এখানটায়, শর্তানুসারে এই কথাগুলো কিন্তু একটু লিখতে হবে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন্স। আমরা লিখছি হচ্ছে শর্তানুসারে, কি লিখবো দেখো, আমরা এখানে বলেছে যোগফলটাকে এস দিয়ে রিপ্রেজেন্ট করছে, তাহলে আমরা লিখছি হচ্ছে এস ইজ ইকুয়ালস টু, আমরা লিখতে পারি কি, দ্যাট ইজ এ প্লাস, ভালো করে বুঝো, এ প্লাস এ আর স্কয়ার প্লাস ডট ডট দিয়ে আপ টু এ আর n মাইনাস 1, তাই তো। আমাদের এখানে বলছে পদগুলোর যোগফল, তাহলে পদগুলোর যোগফলটাকে আমরা এইভাবে লিখতেই পারি, a প্লাস এ আর স্কয়ার প্লাস ডট ডট দিয়ে আপ টু এ আর টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়ালস টু, আমরা তাহলে লিখতে পারি কি, দ্যাট ইজ ইকুয়ালস টু, আমাদের প্রথম পদটা আমরা দেখতে পাচ্ছি a আর কমন রেশিওটা r, তাহলে পরিষ্কার আমরা লিখতে পারি দ্যাট ইজ a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 আপন r মাইনাস 1, ব্যাস, আর কিচ্ছু লেখা দরকার নেই, ব্যাস। আমরা কিন্তু এটাকে s এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের কিন্তু s এর মান, মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের কিন্তু s এর মান, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের কিন্তু s এর মান, দ্যাট ইজ a ইনটু r to the power n minus 1 by r minus 1, this is the first condition that is given in the questions. সেকেন্ড কি বলেছে দেখো, সেকেন্ড বলেছে যে গুণফল হচ্ছে p, ঠিক আছে। তাহলে পদগুলো আমরা ধরেছিলাম একটা a, তারপরে a r, তারপরে a r স্কয়ার ডট ডট দিয়ে আপ টু a r n minus 1, তাহলে গুণফলটা কি হবে, তাহলে লিখবো কি, যে अगेन একটু ক্যালকুলেটিভ ভালো করে বুঝবে, ঠিক আছে। अगेन আমাদের এখানে গুণফলটা বলেছে হচ্ছে p দিয়ে রিপ্রেজেন্ট করেছে, তাহলে এখানে p লিখলাম করে, ভালো করে বুঝো, p দ্যাট ইজ ইকুয়ালস টু, প্রচন্ড ইম্পর্টেন্ট কিন্তু এখানে মনে রাখবে ফ্রেন্ডস, একটা কথা তোমাদের বারবার করে বলছি, তোমরা অনেকেই বলছো স্যার প্রশ্নের অঙ্কগুলো একটু করে দিলে ভালো হয়, এখানে মাথায় রাখবে আমাদের প্রশ্নের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে না,
ঠিক আছে। ইন জেনারেলি তোমরা যদি একটু কোশ্চেন্স পেপার প্রিভিয়াস ইয়ার যদি তোমরা একটু প্রশ্নগুলো দেখো একটু ওলট পালট করে, তাহলে দেখবে ওখানে কিন্তু প্রশ্নের অঙ্ক কিন্তু কোনো রকম দেওয়া নেই, আসে না খুব একটা। তাই আমি কিন্তু সেগুলোকে স্কিপ করে যাচ্ছি। যদি পার্সোনালি খুব দরকার লাগে তাহলে আমাকে বলবে, আমার কন্ট্যাক্ট নাম্বার অলরেডি ইউটিউব হোম পেজে রয়েছে, তোমরা একটু আমার সাথে কনসাল্ট করে নিও হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে, ঠিক আছে। তাহলে এখানটায় আর আমি এই ক্লাসটায় যে অঙ্কগুলো সলভ করবো, তোমরা খালি এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, তাহলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে পি ইজিক্যালস টু কত হয়ে যাবে, পি হয়ে যাচ্ছে গুণফল বলেছে, তাহলে প্রথমটা হয়ে যাচ্ছে এ, খুব ভালো করে বুঝো এই জায়গাটা, এ ইন্টু এ আর ইন্টু এ আর স্কোয়ার, তাই তো, ডট ডট দিয়ে আপ টু এখানটা আমি লিখবো হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান, রাইট। এবার এখানে একটা কাজ করো, দেখো এই যে গুণফলটা লিখলাম এ ইন্টু এ আর স্কোয়ার ডট ডট দিয়ে আপ টু এ আর এন মাইনাস ওয়ান, তো এখানে এ কবার রিপিট হয়েছে, এ এখানে কিন্তু দেখো রিপিট হয়েছে এন টার্মস, তাহলে আমরা এখানটায় লিখতেই পারি এ, ভালো করে বুঝো এটা, এ টু দি পাওয়ার এন, এটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ এন টাইমস রিপিট হয়েছে এ, দ্যাটস ওয়াই আমরা লিখলাম হচ্ছে এ টু দি পাওয়ার এন, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো এখানে 1 2 আপ টু n মাইনাস 1, তাহলে এখানে n মাইনাস 1 এ গিয়ে শেষ হচ্ছে, তাহলে এখানটা আমরা লিখতে পারি r টু দি পাওয়ার 1 প্লাস 2 প্লাস ডট ডট দিয়ে আপ টু এখানটা আমরা লিখবো n মাইনাস 1, লিখলাম এটা। তাহলে এটা দেখো r এর পাওয়ারটা কি হয়ে যাবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট দিয়ে আপ টু n মাইনাস 1, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা তোমরা প্রত্যেকেই জানো কি হয়ে যায়, তাহলে এটাকে আমরা লিখবো কি, দ্যাট ইজ an ডট r টু দি পাওয়ার, r টু দি পাওয়ার দেখো এটা স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে এটা লিখবো কোনে, দ্যাট ইজ n মাইনাস 1 ইন্টু n মাইনাস 1 প্লাস 1 আপন 2। কেন লিখলাম স্যার, তার রিজনটা দেখো এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে, এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে কেন আমরা r এর পাওয়ারটাই লিখলাম কোনে, কারণ দেখো এখানে r এর পাওয়ার কত 1 2, তারপর এটা 3, তারপর এটা 4 ডট ডট দিয়ে আপ টু n মাইনাস 1, তাহলে আমরা সূচকে নেমে কি নিই, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট দিয়ে আপ টু n মাইনাস 1, তাহলে এখানে আলটিমেটলি দেখো একটা সিরিজ হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলাটা কি স্যার, আমি আরেকবার লিখছি, দ্যাট ইজ n ইনটু n মাইনাস 1 n প্লাস 1 বাই 2, এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। কিন্তু এখানটায় যদি ধরো এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট দিয়ে আপ টু n পর্যন্ত থাকতো, তাহলে কিন্তু এখানে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করতাম, ঠিক আছে, সূত্রটার আকারটা এরকম হতো, কিন্তু এখানটা আমাদের পথটা শেষ হচ্ছে দেখো n মাইনাস 1 এ গিয়ে শেষ হয়েছে, তাহলে এখানে n এর জায়গায় কিন্তু n মাইনাস 1 হবে, এটা ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে কিন্তু n দিয়ে শেষ হয়নি, এখানে n মাইনাস 1 দিয়ে শেষ হয়েছে, তাই এখানে কিন্তু আমাদের n এর জায়গায় n মাইনাস 1টা আমি লিখেছি, দেখো n এখানে n এর জায়গায় n মাইনাস 1, তারপরে n প্লাস 1, n মানে এখানে কত n মাইনাস 1, কারণ এখানে পদ সংখ্যা হচ্ছে n মাইনাস 1, এখানে পদ সংখ্যা n নয়, তাই এখানটা আমরা কিন্তু n এর জায়গায় n মাইনাস 1টা লিখেছি, ঠিক আছে। তাহলে এইবার এখানে প্লাস 1 আর মাইনাস 1 কেটে গেছে, তাহলে আলটিমেটলি আমরা p এর মানটাকে সিম্পলিফিকেশন করে পেলাম কি a টু দি পাওয়ার n ডট r টু দি পাওয়ার, খুব ইম্পর্টেন্ট কিন্তু r টু দি পাওয়ার এখানে লিখবো হচ্ছে n ইনটু n মাইনাস 1 বাই 2, তোমরা একটু ভালো করে নোট করে নিও এটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা পেলাম কি a টু দি পাওয়ার n ডট r টু দি পাওয়ার, দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে n ইনটু n মাইনাস 1 বাই 2, তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু স্যার কি, এটা হচ্ছে আমাদের কিন্তু p এর মান, এটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু p এর মান, এটা কিন্তু আমাদের হয়ে গেল p এর মান, রাইট। তাহলে আমরা s এর মানটা ইয়ে করলাম, আমরা p এর মানটা বের করলাম। এইবার এই জায়গাটা আশা করি প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে, অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমি বারবার করে বলছি। এইবার আরেকটা গুরুত্বপূর্ণ এখানে কন্ডিশন আমাদের কি দিয়েছে দেখো, প্রশ্নে বলেছে যে পদগুলির অনন্যকের, দেখো বলে দিচ্ছে এখানে কি পদগুলির অনন্যকের যোগফলটাকে আমরা ক্যাপিটাল R দিয়ে রিপ্রেজেন্ট করেছি, পদগুলির অনন্যকের যোগফল আমরা ক্যাপিটাল R দিয়ে রিপ্রেজেন্ট করেছি। জাস্ট আমরা তাহলে এখান থেকে মানগুলোকে বসিয়ে রাখছি, নেক্সট এটা মুছে দিলাম করে, এগুলো আর লাগবে না, ঠিক আছে। এবার দেখো, এবার একটা ইন্টারেস্টিং ইয়ে দেখো যে পদগুলির যোগফল এটা ক্যাপিটাল R, তাহলে আমরা ক্যাপিটাল R লিখলাম কি স্যার, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা ভালো করে বোঝো, ক্যাপিটাল R ইজ ইকুয়ালস টু, দেখো এটা অনন্যক হয়ে যাবে, কারণ অনন্যক দ্যাট ইজ 1 বাই a প্রথম পদটা, দ্বিতীয় পদটা হয়ে যাচ্ছে কি স্যার AR, তৃতীয় পদটা কি স্যার আমরা লিখছি হচ্ছে 1 বাই AR স্কয়ার প্লাস ডট ডট দিয়ে এটা মুছে দিলাম কোণে, প্লাস ডট ডট দিয়ে আপ টু আমরা লিখবো হচ্ছে 1 বাই ARN মাইনাস 1, ব্যাস এটা ভালো করে বুঝতে হবে, কারণ অনন্যক মানে তো রেসিপ্রোকাল 1 বাই সামথিং, a যদি হয় তাহলে a এর অনন্যক, ধরো a লিখলাম কোনে, তাহলে তার অনন্যকটা কি হয়ে যাবে 1 বাই a, ধরো আমরা দ্বিতীয় পদটা AR লিখলাম, তাহলে তার অনন্যক হয়ে যাবে 1 বাই AR, ব্যাস এইভাবে জিনিসটাকে ক্লিয়ার করবে, তাদের সমষ্টিটা কি বলেছে ক্যাপিটাল R দিয়ে রিপ্রেজেন্ট করেছে, তাই লিখেছি 1 বাই a প্লাস 1 বাই AR প্লাস 1 বাই AR স্কয়ার ডট দিয়ে আপ টু 1 বাই a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1, আশা করি ক্লিয়ার করতে পারলাম। নেক্সট দেখো কি করব, এবার দেখো এখান থেকে আমাদের যোগফলটা আমরা এইভাবে আছে, তাহলে আমাদের এখানে প্রথম পদটা বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি কত, দ্যাট ইজ 1 বাই a, ক্যালকুলেশনটা ভালো করে বুঝো, 1 আপন a লিখলাম এটা। এবার দেখো 1 আপন a আর কমন রেশিওটা দেখো 1 বাই r ই হয়, কমন রেশিওটা 1 বাই r হয়, তাহলে পরিষ্কার আমরা বুঝতে পারছি 1 বাই r হোল পাওয়ার n মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ হোল ডিভাইডেড বাই 1 আপন r মাইনাস 1, ব্যাস এটা হচ্ছে আমাদের কিন্তু
আরটাকে আমি যোগ আকারে আছে, আমরা কিন্তু এরকম কনস্ট্যান্ট ফর্মে লিখলাম ওখানে, ঠিক আছে? এইটুখানি ক্লিয়ার হচ্ছে? এবার এইটাকে একটু সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই যদি আমরা করি, ঠিক আছে, একটু সিম্পলিফাই করে দিচ্ছি এখানটায়, তাহলে সুবিধা হবে। যদি আমরা সিম্পলিফাই করি এই জায়গাটা, তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে এখান থেকে যদি আমরা সিম্পলিফিকেশন করি, তাহলে ওপরটা কি হয়ে যাবে, ওপরটা হয়ে যাবে স্যার দেখো, একটু সিম্পলিফাই যদি করি আমরা, তাহলে এখান থেকে আমাদের হয়ে যাবে, দেখো ভালো করে বুঝবে, যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এই এটা প্রথমে নিচে চলে আসছে, তাহলে উপরে আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ 1 মাইনাস r টু দি পাওয়ার n, ভালো করে বলছি 1 মাইনাস r টু দি পাওয়ার, ভেতরটাকে আমি সিম্পলিফিকেশন করলাম, তাহলে 1 টু দি পাওয়ার n মানে যা আর 1 একই ব্যাপার হয়, তাহলে 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই r টু দি পাওয়ার n, ঠিক আছে, লিখলাম এটা বাই হোল ডিভাইড বাই, এবারে এই এটা নিচে চলে আসছে কোন এখানে, তাহলে a লেখো এখানটায়, আর এটাকে সিম্পলিফিকেশন করলে কত হবে, 1 মাইনাস r বাই r, আমি প্রথমে সিম্পলিফিকেশন করে দিচ্ছি এখানে, ঠিক আছে, রাইট? এবার দেখো যে এইখানে এটা তো নিচে নেমে গেছে, আর এই আর এনটা উপরে চলে যাবে, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, আর ভালো করে বোঝো, আর ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস r টু দি পাওয়ার n লিখলাম, আরটা উপরে উঠে যাচ্ছে, আর নিচে ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করো, কিন্তু নিচে দেখো এই r টু দি পাওয়ার nটা নিচে চলে আসছে, আর নিচে পড়ে থাকছে a, তাহলে a লেখো a r টু দি পাওয়ার n ব্র্যাকেটে 1 মাইনাস r, ব্যাস এটাই হচ্ছে আমাদের কিন্তু সিম্পলিফাইড রেজাল্ট। দিস ইজ দ্য সিম্পলিফাইড রেজাল্ট। আর এটাকে সিম্পলিফিকেশন করার দরকার নেই, এইভাবে রেখে দাও, ব্যাস। এটা আশা করি তোমরা প্রত্যেকেই ক্লিয়ার করতে পারলে। দেখো ফ্রেন্ডস, একটা জিনিস ভালো করে ক্লিয়ার করো, অঙ্কগুলো কিন্তু প্রচন্ড ভাইটাল। এর পরের যে মানে অঙ্কগুলো পড়ানো হবে তোমাদের কিন্তু ভীষণ ক্যালকুলেটিভ অঙ্ক, তাই তোমাদের কিন্তু প্রথম থেকে বারবার করে মানে সাবধান করে দিচ্ছি, অ্যালার্ট করে দিচ্ছি যে অঙ্কগুলো তোমরা একটু বাই পেন অ্যান্ড পেপারে তোমরা সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? শুধু অঙ্ক দেখে পেজ ভরালে হবে না কিন্তু, ঠিক আছে? তাহলে এটা আমি আরেকবার বলছি, দেখো এই নিচের উপরেরটা আমরা প্রথমত দেখো এই এটা নিচে চলে আসলো, আর এর ভেতরটাকে আমরা লসাগু করেছি, তাহলে 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই r টু দি পাওয়ার n, আর এখানেও আমরা লসাগু করেছি 1 মাইনাস r বাই r, তাহলে এই rটা উপরে চলে যাচ্ছে, তাহলে উপরে r ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n, আর এখানে আমরা r টু দি পাওয়ার n টা নিচে নামিয়ে দিচ্ছি এখানে, তাহলে a ইনটু r টু দি পাওয়ার n ইনটু 1 মাইনাস r, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা s এর মানটা দেখলাম, আমরা এখান থেকে r এর মানটা দেখলাম, আমরা এখান থেকে কি পেয়েছি, p এর মানটাও দেখলাম কোনে, তো এটা হচ্ছে আমাদের কিন্তু p এর মান, ব্যাস আর কিছু না। তিনটে জিনিস আমাকে কিন্তু ঠিকঠাকভাবে তোমাকে জেনে রাখতে হবে কোনে। এইবার আমাদের অ্যাকচুয়াল প্রমাণটায় যেতে হবে কোনে। ঠিক এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে সলভ করবার চেষ্টা করবো কোনে। কেউ স্কিপ করো না, প্রথম থেকে ভিডিওটা দেখো, নালে কিন্তু প্রচন্ড তোমাদের সমস্যা হতে পারে কোনে, ঠিক আছে? ওকে, রাইট, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার আমাদের প্রমাণ করতে দিচ্ছে কি যে s বাই r হোল পাওয়ার n, আমরা এখানে লিখছি কি, মানটা তো পেয়ে গেছি আমরা, এটা একটু মুছে দিলাম কোনে, প্রশ্নটা একটু মুছে দিলাম কোনে। তাহলে এবার দেখো লিখবো কি যে দেয়ারফর আমরা লিখবো হচ্ছে RHS লিখলাম কোনে, দ্যাট ইজ কত, s বাই r হোল পাওয়ার n লিখলাম তো, রাইট? ওকে, s বাই r হোল পাওয়ার n। এবারে এখানে s এর মানটা বসো, s এর মানটা কত বেরিয়েছে, s এর মানটা দেখো বেরিয়েছে a, ভালো করে বুঝো এটা a ব্র্যাকেটের মধ্যে হচ্ছে r টু দি পাওয়ার n মাইনাস 1, জাস্ট মানগুলোকে পুট করে দাও, বাই r মাইনাস 1 লিখলাম এটা, ওকে, r মাইনাস 1 হোল ডিভাইডেড বাই, এবারে r এর মানটা কত বেরিয়েছে, এইটা বেরিয়েছে, এটা লিখে দাও ওখানে, এই যে r ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n, ঠিক আছে, দ্যাট ইজ ar n, দ্যাট ইজ 1 মাইনাস r, রাইট? এবারে এইটাকে ব্র্যাকেট ক্লোজ করে দাও, হোল ব্র্যাকেট, এটা পাওয়ারটা n লিখে দাও, ব্যাস আর কিছু না। আমরা দেখো প্রথমে দেখো s এর মানটা বের বসালাম, s এর মানটা আমরা পেয়ে বসেছি a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, আর তারপরে আমরা বসালাম হচ্ছে r এর মানটা কত, r ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই ar n ইনটু 1 মাইনাস r, রাইট? ক্লিয়ার হচ্ছে এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আমাকে কিন্তু p স্কয়ার করতে হবে, এটা ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? ঠিক করেছি এটা, ওকে, বোঝা যাচ্ছে এটা, r ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই a r টু দি পাওয়ার n ইনটু 1 মাইনাস r, ব্যাস ঠিক আছে, মুছে দিলাম এটা। দেখো এইবার একটু সিম্পলিফিকেশন করতে হবে কোনে, আমরা পাওয়ারটাকে এখন তুলছি না কোনে। প্রথমে দেখো আমরা করব কি, দ্যাট ইজ ইকুয়ালস টু এখান থেকে দেখো এখান থেকে আমরা কি করব যে a যেমন আছে থাকুক, জাস্ট এটাকে উল্টে দেবো, ঠিক আছে? তাহলে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই কত লিখবো, দ্যাট ইজ r মাইনাস 1 লিখলাম এটা, ইনটু এবারে এই অংশটুকু উপরে চলে যাবে, তাহলে এখানটা লেখো a r টু দি পাওয়ার n ইনটু 1 মাইনাস r, ইয়েস লিখলাম, বাই, আর এটা নিচে চলে আসবে, একদম সিম্পলিফিকেশনটা দেখো 1 মাইনাস r টু দি পাওয়ার n, ঠিক আছে? এবারে এটার
ক্লোজ করে হোল ব্র্যাকেট কত লিখবো, n লিখবো, ঠিক আছে। ওকে, এবার কাটাকুটি যায় কিনা দেখো। প্রথমত দেখো এখান থেকে আমি যদি একটা কাজ করছি, দেখো যদি আমরা এইটাকে একটু চেঞ্জ করে দিই, কিরকম চেঞ্জ করবো দেখো, আমরা জাস্ট এখান থেকে আরটা আগে নিয়ে আসবো, তারপর আমরা পরে ওয়ানটা নিয়ে আসবো। তাহলে এক নিচের মতো যদি এখান থেকে মাইনাসটা কমন নিই, তাহলে এখানে আর মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, আর এখান থেকেও যদি মাইনাসটা কমন নিই, তাহলে এটা আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে ওখানে। তাহলে এটাকে লেখা হচ্ছে a ব্র্যাকেটের মধ্যে আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই কত লিখবো, আর মাইনাস ওয়ান ইন্টু, আর এটাকে লেখা হচ্ছে দ্যাট ইজ a আর টু দি পাওয়ার n ব্র্যাকেটে এটাকে আর মাইনাস ওয়ান, মাইনাসটা আমি কমন নিলাম কোণে, আমি আর লিখছি না কোণে, আর ইন্টু এখানেও নিচ থেকে আমরা মাইনাসটা কমন নিয়েছি, আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হোল পাওয়ারটা লিখে দেওয়া হচ্ছে n। ব্যাস ভালো করে বোঝো, ক্যালকুলেশনটা তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ক্যালকুলেশন, ঠিক আছে। আমরা জাস্ট ওপর নিচের এই ওয়ান মাইনাস আরটাকে আর মাইনাস ওয়ানে কনভার্ট করেছি, তার জন্য মাইনাস কমন নিয়েছি, আর নিচেটাও ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার nটাকে আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান করে দিয়েছি, তার জন্য মাইনাস কমন নিয়েছি। এবার উপরের মাইনাস আর নিচের মাইনাস কেটে গেল। এবার দেখো আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এইটা, আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এইটা কেটে গেল ওখানে, ঠিক আছে। এবারে আর মাইনাস ওয়ান এইটা আর আর মাইনাস ওয়ান এইটা কেটে গেল। তাহলে আর কি কাটাকুটি যাচ্ছে, কাটাকুটি আর যাচ্ছে না, ব্যাস গল্প শেষ। এবার দেখো অঙ্ক আমরা শেষের দিকে চলে এসেছি, এটা মুছে দিলাম করে, ঠিক আছে। এবার অঙ্ক দেখো কি হচ্ছে। তাহলে উপরটা দেখো তো কটা এ আছে, এ আর এ, তাহলে এ আর এ যদি আমরা গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে স্যার, এ আর এ গুণ করলে স্যার হয়ে যাচ্ছে এ স্কোয়ার হয়ে যাচ্ছে ডট। আর এখান থেকে একটা কাজ করো, আর টু দি পাওয়ার n বাই আর টু দি পাওয়ার n বাই আর করলে কত হচ্ছে, দ্যাট ইজ দেখো আর টু দি পাওয়ার কত হবে, n মাইনাস ওয়ান, তাই তো, আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, কারণ সূচকের নিয়মে উপরে আর এর পাওয়ার n আর নিচে আর এর পাওয়ার ওয়ান, তাহলে n মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, অ্যান্ড হোল পাওয়ার n লিখে দাও, ব্যাস। এইবার এখানে একটা কায়দা করতে হবে কি দেখো, এইখানে আমাদের প্রমাণ করতে হবে, মানে এইটা নিয়ে আসতে হবে, এই পি টার্মটা নিয়ে আসতে হবে, তাই তো। এখানে একটা কাজ আমার মনে হয় আমি ভুল করেছি, এখানে না কোথাও কি ভুল হয়েছে, না ভুল হয়নি, ঠিকই আছে। দেখো আমাকে এটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। কিভাবে করবো দেখো, তাহলে এইখান থেকে আমরা একটা কাজ করছি, দেখো এ স্কোয়ারটা যেরকম আছে থাকুক, লিখলাম ডট। আর এখানে একটা কাজ করো, আমাকে দেখো এখানে n ইন্টু n মাইনাস ওয়ান করতে হবে, আমি পরে আসছি করে। তার আগে আমরা লিখছি যে এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই টু করলাম, ঠিক আছে। ব্র্যাকেটের বাইরে আমি এখানে দুই লিখলাম কোনে, কারণ দেখো এই দুই আর এই দুই কেটে গেল কোনে, ঠিক আছে, তাই তো। এই দুই আর এই দুই কেটে গেল, হোল পাওয়ার n লিখে দাও, তাই তো। দেখো এই দুই কেটে গেল, তাহলে আলটিমেটলি n মাইনাস ওয়ানই হয়ে যাচ্ছে। এবারে ভেতরে ওয়ানটাকে অপারেট করে দাও, তাহলে ভেতরে আমরা যদি ওয়ানটাকে অপারেট করে দিই কোনে, তাহলে এখানে একটা কাজ করো যে দেখো এটাও স্কোয়ারে আছে, এটাও স্কোয়ারে আছে, তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি a ডট আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই টু, আর এই টুটাকে আমরা বাইরে নিয়ে যাচ্ছি, তাহলে 2n হয়ে যাচ্ছে। ইয়েস স্যার, 2n হয়ে গেল, এটা মুছে দিলাম কোনে, বুঝতে হবে অঙ্কগুলো, বুঝতে হবে কিন্তু ভালো করে। তাহলে এখান থেকে হিসেব মতো আমরা পাচ্ছি, দেখো এবার nটাকে ভেতরে ঢুকিয়ে দাও কোনে, তাহলে এটা হয়ে যাবে স্যার কি, দ্যাট ইজ a টু দি পাওয়ার n, দেখো চলে আসছে। আর এটা nটা এর সাথে গুণ করলে r টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু, ঠিক আছে। অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, হোল পাওয়ার টু, টুটা বাইরে চলে আসছে, খালি আমি nটাকে ঢুকিয়েছি। এবার দেখো এইটা মানেই তো অ্যাকচুয়ালি p হয়ে যায়, দেখো a টু দি পাওয়ার n ইন্টু r টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু, এটা মানেই তো স্যার p হয়ে যায়, দেখো আমরা এটা বের করে রেখেছি, এটা মানেই তো p। তাহলে হিসেব মতো আমরা লিখতেই পারি কি, দ্যাট ইজ ইকুয়ালস টু p স্কোয়ার। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছে, ব্যাস এটাই হচ্ছে প্রুভড, ব্যাস এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে দিয়েছে। দেখো এই জায়গাটা একটু বুঝতে হবে, আমাকে কিন্তু এই টার্মটা নিয়ে আসতে হবে, কিন্তু আমার আছে n মাইনাস ওয়ান, তাহলে n মাইনাস ওয়ান বাই টু কি করে নিয়ে আসবো, নিচে একটা দুই নিয়ে এসেছি, তার জন্য ব্যালেন্স করেছি এখানে টু লিখে, আর টু লিখেই দেখো এটাও স্কোয়ারে হয়ে গেল, তাহলে এটা এই দুইটাকে বাইরে পাঠিয়ে দিলাম, তাহলে 2n হয়ে গেল। আমার তো ভেতরে nটা দরকার, তাহলে a টু দি পাওয়ার n ডট r টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু, আর এটা মানেই তো p স্যার, তাহলে p স্কোয়ার, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। দেখো আমাদের প্রমাণ হয়ে গেল, ব্যাস এটাই হচ্ছে ফ্রেন্ডস আজকের ক্লাসে আমাদের 31 দাগের রোমান 1 অঙ্কের সলিউশন। প্রচন্ড ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক, আমি বারবার করে বলছি, কিন্তু অঙ্কটা দিকে ভালো করে ফোকাস দাও। ক্যালকুলেশনটা কিন্তু মাস্ট, দ্যাটস ম্যান্ডেটরি, কিন্তু ক্যালকুলেশন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ক্যালকুলেশনের দিকে কিন্তু তোমাদের ফোকাস দিতে হবে। ক্যালকুলেশন লাস্টের দিকে যে কটা অঙ্ক জিপি সিরিজ থেকে করাবো তার একটাই ফোকাস তোমাদের থাকবে, সেটা হচ্ছে তোমাদের ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন ছাড়া কিন্তু অঙ্ক হবে না। আর অবশ্যই প্র্যাকটিস, ঠিক আছে, শুধু ক্যালকুলেশন নয়, প্র্যাকটিসটাও কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু আয়ত্ত করতে হবে। উইদাউট প্র্যাকটিস তোমরা কিন্তু ভালো করতে পারবে না, এইটুখানি মাথায় রেখে দাও ওখানে, ঠিক আছে। তো চলে আসছি আমরা নেক্সট অঙ্কে, রোমান 2 এর। এরপরে ফ্রেন্ডস আমরা আরেকটা ভালো একটা অঙ্ক করবো, কোন গুরুত্বপূর্ণ অঙ্ক, সেটা হচ্ছে 31 দাগের রোমান 2। এটাও কিন্তু খুবই ভালো আরেকটা অঙ্ক যেটা আমরা করব, ঠিক আছে, পার্ট 6 এর আছে ক্লাসে।
বলছে দেখো যে যদি কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম n, 2n, 3n সংখ্যক পদের যোগফল s1, s2 এবং s3 হয় তবে প্রমাণ করতে বলেছে s1 into s3 minus s2 is equals to আমরা লিখতে পারি that is equals to s2 minus s1 তার হোল স্কয়ার। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। এটাও খুব ভালো একটা অঙ্ক এবং এটাকেও কিন্তু স্টার দিয়ে দিতে হবে তোমাদের, এটাকেও কিন্তু তোমাদের স্টার দিতে হবে, খুবই ভালো একটা অঙ্ক কিন্তু। ঠিক আছে, দেখো প্রথমে আমরা এখানটায় n সংখ্যক পদের যোগফল, ঠিক আছে, n সংখ্যক পদের কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম n সংখ্যক মানে একটাই গুণোত্তর শ্রেণী তার n সংখ্যক 2n সংখ্যক এবং 3n পদ সংখ্যাটা চেঞ্জ হচ্ছে, নাম্বার অফ টার্মস আর চেঞ্জিং। তাহলে লিখতেই পারি যে লেট বা প্রথম পদ ধরে নিচ্ছি আমরা, এরকম লিখে করবে কোনে। ঠিক আছে, প্রথম পদ ইজ ইকুয়ালস টু আমরা লিখছি হচ্ছে a। ঠিক আছে, সাধারণ অনুপাত আমরা ধরে দিচ্ছি হচ্ছে r। ঠিক আছে, তাহলে আমাদের এখানে লিখবো কি, therefore বলেছে যে s1, তাহলে s1টা আমরা লিখতেই পারি দ্যাট ইজ ইকুয়ালস টু, তোমরা প্রত্যেকেই জানো কমন রেশিওটা কি হয়ে যাবে স্যার, a ইনটু r টু দি পাওয়ার, এখানে n সংখ্যক বলেছে প্রথমে, তাহলে আমরা লিখতেই পারি r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, আমরা এই ফর্মুলাটা ধরে নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে s1, রাইট। এবার s2 বলেছে দ্যাট ইজ 2n সংখ্যক, তাই তো, তাহলে s2 কত হয়ে যাবে, যেটাকে আমরা 2n সংখ্যক পদের যোগফলকে আমরা s2 দিয়ে ডিফাইন করেছি, প্রথম পদটা তো সেম থাকবে কোনে, তাহলে a ইনটু এখানটায় r টু দি পাওয়ার 2n মাইনাস 1 হয়ে যাবে, এটা মনে রাখতে হবে, দ্যাট ইজ r মাইনাস 1। কেন, কারণ দেখো আমাদের এখানটায় s1টা হয়ে যাচ্ছে যখন আমরা বের করবো তখন যেটা n সংখ্যক পদ, আর s2 যখন সেটা হবে 2n সংখ্যক পদ, আর s3টা কত হয়ে যাবে, s3টা হয়ে যাবে দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি a ব্র্যাকেটের মধ্যে r টু দি পাওয়ার কত লিখবো দেখো 3n সংখ্যক, তাই তো, তাহলে r টু দি পাওয়ার 3n মাইনাস 1 বাই লিখবো হচ্ছে r মাইনাস 1। ব্যাস আমাদের কিন্তু এই তিনটে হয়ে গেছে, একটা s1, s2, s3, ব্যাস আর কিচ্ছু না। এইবার আমাদের এখানে দেখো সিম্পলিফিকেশন একটু আসতে হবে, কি সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের প্রথমে বলেছে দেখো s3 মাইনাস s1, আমি s3 মাইনাস s2টাকে বের করে নিচ্ছি, ঠিক আছে, s1 এ বা আমি লিখছি যে s3 একটু সিম্পলিফিকেশন করে নিচ্ছি, তারপরে আমরা s3 মাইনাস s2 আমরা করে নিচ্ছি কোনে, তাহলে s3টা কত আছে দেখো, s3টা হয়ে আছে a, লেখো ব্র্যাকেটের মধ্যে লেখো হচ্ছে r টু দি পাওয়ার 3n মাইনাস 1, ঠিক আছে, বাই r মাইনাস 1, ঠিক আছে, এটা হচ্ছে s3। এবারে s2 কত আছে, মাইনাস a ইন্টু r টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই কত লিখবো r মাইনাস 1। ব্যাস আমরা কিন্তু বের করছি হচ্ছে s3 মাইনাস s2 ভ্যালুটা, আগে s3 মাইনাস s2 এর ভ্যালুটা, s3 মাইনাস s2 এর ভ্যালুটা কিন্তু আমরা বের করছি, কি করছি দেখো বের করছি, ঠিক আছে। তাহলে এখানে s3 কত আছে দেখো a ইনটু r টু দি পাওয়ার 3n মাইনাস 1 বাই r মাইনাস 1, আর এখানে s2 কত আছে a ইনটু r টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই r মাইনাস 1, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমরা কি কমনই দেখো, এখান থেকে যদি আমরা a বাই, ভালো করে বুঝো একটু সিম্পলিফিকেশন করছি, a বাই r মাইনাস 1টা যদি আমরা কমন নেই, a বাই r মাইনাস 1টা যদি কমন নেই, তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে হয়ে যাবে r টু দি পাওয়ার 3n মাইনাস 1, আর এখান থেকে মাইনাস r টু দি পাওয়ার 2n হয়ে যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে গেল, ব্যাস, রাইট। এবারে মাইনাস 1 আর প্লাস 1 কেটে যাচ্ছে, রাইট, ক্লিয়ার হচ্ছে এরকমই, বোঝা যাচ্ছে এটা? আচ্ছা, এখান থেকে যদি আমরা দেখো r টু দি পাওয়ার 3n আর মাইনাস r টু দি পাওয়ার 2n রয়েছে, তাহলে r টু দি পাওয়ার 2nটা যদি কমন নিই, তাহলে এখানটা লেখা হচ্ছে a r টু দি পাওয়ার, যদি আমরা 2n কমন নিই, r টু দি পাওয়ার 2nটা আমরা বের করলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে হয়ে যাবে কি স্যার, দ্যাট ইজ r টু দি পাওয়ার 3n থেকে r টু দি পাওয়ার 2nটা মানে বের করলে, তাহলে এটা হয়ে যাবে r টু দি পাওয়ার n মাইনাস 1। ব্যাস এটাই হচ্ছে আমাদের কিন্তু s3 মাইনাস s2, তাই তো। দেখো কারণ দেখো r টু দি পাওয়ার 3n মানে কি, r টু দি পাওয়ার 3n মানে এটাকে একটু যদি লিখি তাহলে এটা লিখতেই পারি দ্যাট ইজ r টু দি পাওয়ার 2n ডট r টু দি পাওয়ার n। কারণ দেখো আমরা সূচকের নিয়মে কি জানি যে বেসটা সেম হলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 3nটাকে আমরা এই আকারে লিখতে পারি, তাহলে এখানে r টু দি পাওয়ার 2nটা কমন নিয়েছি, তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে r টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু s3 মাইনাস s2, ব্যাস এটা হচ্ছে লিখে দাও, এটাকে রেখে দাও এইভাবে, রাইট, ওকে। বুঝতে হবে ক্যালকুলেশনগুলো, তোমরা দেখতেই পাচ্ছ কতটা কমপ্লিকেটেড ক্যালকুলেশন, ঠিক আছে। এবার আমাদের দেখো s1, ঠিক আছে, এবারে s1 বলেছে, তাহলে s1 এর সাথে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমরা এটা লিখলাম কোনে। এবার আমরা করব কি দেখো, যে আমাদের বলেছে s1, তাহলে আমরা এখান থেকে লিখছি কি দেখো, যে আমরা লিখছি হচ্ছে LHS, তাই তো, লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইডটা বের করে নিই কোনে কি হচ্ছে সেটা দেখা যাচ্ছে, তাহলে s1 ব্র্যাকেটের মধ্যে আমরা লিখছি হচ্ছে s3 মাইনাস s2, লিখলাম এটা। এবারে s1টা কত, s1টা হয়ে যাচ্ছে দেখো আমাদের, s1টা দেখো আমরা অলরেডি পেয়ে বসে আছি, s1টা আমাদের হয়ে যাচ্ছে কিন্তু a ইনটু ব্র্যাকেটে
r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, ঠিক আছে, এটাই তো আমাদের s1। আর s3 মাইনাস s1 টা আমরা কত পেয়েছি? s3 মাইনাস s1 টা পেয়েছি হচ্ছে এইটা, তাহলে এটা লিখে দেওয়া হচ্ছে a r টু দি পাওয়ার 2n ব্র্যাকেটে r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আমরা লিখবো হচ্ছে দ্যাট ইজ r মাইনাস 1, ঠিক আছে, r মাইনাস 1, তাই তো s1 টা আমরা লিখছি হচ্ছে দেখো a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r টু দি পাওয়ার r মাইনাস 1, আর এখানে আমরা s3 মাইনাস s2 টা বের করেছি দেখো a r টু দি পাওয়ার 2n ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, ব্যাস আর কিছু না। এবার এটাকে ফার্দার সিম্পলিফাই করলে কত হবে স্যার? দেখো এখানে a দুটো আছে, তাহলে লেখো হচ্ছে a দুটো, তাহলে a স্কয়ার লেখো r টু দি পাওয়ার 2n, তাই তো স্যার? ইয়েস, r টু দি পাওয়ার 2n, রাইট। আর এখানে r টু দি পাওয়ার n মাইনাস 1 দুটো আছে, তাহলে আমরা লিখতেই পারি r টু দি পাওয়ার n মাইনাস 1 তার হোল স্কয়ার, হোল ডিভাইড বাই r মাইনাস 1 দুটো আছে, তাহলে এখানে r মাইনাস 1 তার হোল স্কয়ার লিখে দিলাম কোণে। এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো যে এখানে কিন্তু প্রত্যেকটাই পাওয়ার 2 করে আছে, তাহলে টোটালটাকে আমরা লিখতে পারি কি? দেখো তো টোটালটাকে আমরা লিখতে পারি, এটা মুছে দিলাম, এটা আমাদের দরকার নেই আর। তাহলে টোটালটাকে আমরা লিখতে পারি তো স্যার দেখো তো দ্যাট ইজ a লেখো r টু দি পাওয়ার n লিখলাম, ইয়েস স্যার, r টু দি পাওয়ার n ব্র্যাকেটের মধ্যে r টু দি পাওয়ার n মাইনাস 1 লিখলাম বাই আমরা লিখছি হচ্ছে r মাইনাস 1 লিখলাম, রাইট, তার হোল পাওয়ার আমরা এটাকে কি করছি 2 করে দিলাম কোণে, কারণ পাওয়ার 2 আছে। তাহলে এটা আমরা পেলাম কিন্তু কার থেকে? এটা আমরা পেলাম কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে, ঠিক আছে, এটা আমরা পেলাম কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে কিন্তু আমরা এটা পেলাম a r টু দি পাওয়ার n, দেখো এর পাওয়ার 2 আছে, r টু দি পাওয়ার 2n, r n মাইনাস 1 তার হোল পাওয়ার 2, r মাইনাস 1 তার পাওয়ার 2, তাহলে আলটিমেটলি সবকটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে তার হোল পাওয়ার 2 করে দিলাম, ঠিক আছে। তাহলে a ইনটু r টু দি পাওয়ার n ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 তার হোল পাওয়ার 2, ওকে। তাহলে এটা পেলাম হচ্ছে আমাদের কি? এটা আমরা পেলাম লেফট হ্যান্ড সাইড। এবার আমরা বের করব কি? রাইট হ্যান্ড সাইড। দেখো রাইট হ্যান্ড সাইডে আমরা লিখতে পারি কি, তো এটাই আসবে কোণে, যদি আসে তাহলে আমাদের কিন্তু প্রুফটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে? s2 মাইনাস s1 তার হোল স্কয়ার, পরিষ্কার বুঝতেই পারছো। এবারে s2 কত আছে? s2 পরিষ্কার বুঝতেই পারছো, এখানে s2 কত আছে স্যার? a ইনটু r টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই r মাইনাস 1, আর s1 টা এখানে কত আছে? a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, ঠিক আছে, ক্যালকুলেশন বুঝতে হবে, তার হোল পাওয়ার হচ্ছে 2, ব্যাস হোল পাওয়ার 2। এবার এটাকে সিম্পলিফাই করে দেখো, এটাই আসবে কোণে আমাদের কাছে, এটা মুছে দিলাম কোণে, সিম্পলিফাই করে দেখো এটাই আসবে। এবার যদি লসাগু করি তাহলে এখান থেকে আমরা বের করতে পারি তো, দেখো তো, তাহলে এখান থেকে যদি আমরা দেখো a বাই r মাইনাস 1টা যদি বের করি, দেখো এখানেও a বাই r মাইনাস 1, এখানেও a বাই r মাইনাস 1 কমন নিলে, তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে হচ্ছে r টু দি পাওয়ার 2n মাইনাস 1 মাইনাস r টু দি পাওয়ার n প্লাস 1, ঠিক আছে, টোটালটার হোল স্কয়ার করে দাও, ওখানে। এবার মাইনাস 1 প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে দেখো কি পাচ্ছি, দেখো তো, এখান থেকে r টু দি পাওয়ার n টা কমন নিলাও, তাহলে এখান থেকে লিখতেই পারি a ডট r টু দি পাওয়ার n ব্র্যাকেটের মধ্যে r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই r মাইনাস 1, ব্যাস তার হোল স্কয়ার। দেখো এটাও আমরা কিন্তু যা পেয়েছি লেফট হ্যান্ড সাইড থেকে, দেখো a ইনটু r টু দি পাওয়ার n ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, আমরা সেটা রাইট হ্যান্ড সাইড থেকেও পেলাম, আমরা কিন্তু সেই জিনিসটা একই জিনিস আমরা রাইট হ্যান্ড সাইড থেকেও পেলাম। তাহলে আমরা বলতে পারি হেন্স ইট ইজ প্রুভড দ্যাট LHS ইজ ইকুয়ালস টু RHS, প্রুভড বা প্রমাণিত। দেখো এইভাবে কিন্তু ধরে ক্যালকুলেশনগুলো করতে হবে, লাস্টের অঙ্কগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। VBI প্রবলেমস আরেকটা আমরা কিন্তু সলভ করলাম কোণে, এই অঙ্কটাও কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। মুখস্থ করলে হবে না, ক্যালকুলেশন কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে, কারণ উইদাউট কিন্তু তোমাদের পেন অ্যান্ড পেপার তোমরা কিন্তু অঙ্ক দেখলে বুঝতে পারবে না। আগে শেখো, কথাগুলো শোনো, তারপর তোমরা কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করো। প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, বিকজ ইউ নো দ্যাট প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, ওকে। তো ফ্রেন্ডস, আমরা আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা করব, ঠিক আছে, যে অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি কিন্তু ধরে সবকটা অঙ্ক করাচ্ছি না, আমি কিন্তু বেছে সিলেক্টিভলি কিন্তু এরপরে জিপিসে যে ভিডিওটা দেবো, আরেকটা হয়তো ক্লাস দেবো তোমাদের, তো সেই ক্লাসটা বেসিক্যালি বেছে কিন্তু তোমাদের অঙ্ক দেওয়া হবে। তোমরা দেখতেই পাচ্ছ ক্যালকুলেশনগুলো কতটা বড়, ক্যালকুলেটিভ, তাই টাইম লাগবে কোনে, তাই আমি চাইছি না ভিডিওটা বেশি লেন্দি করতে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আমরা আজকে ক্লাসের লাস্ট অঙ্কটা করব, দেখো পার্ট 6 এর 35 এর অঙ্কটা। এটা কিন্তু বেশ ক্যালকুলেটিভ অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে দেখো, যে এখানে আমাদের প্রশ্নটা করেছে কি n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলেছে, ঠিক আছে, n সংখ্যক পদ পর্যন্ত, ফাইন্ড দ্য সাম অফ n টার্মস, রাইট। কি আছে? x প্লাস 1 বাই x তার হোল স্কয়ার, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস x কিউ প্লাস 1 বাই x কিউ তার হোল স্কয়ার প্লাস
x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার প্লাস ডট ডট দিয়ে আপ টু n টার্মস অবধি আমাকে সামেশন বের করতে বলেছে। যদি আমরা এটাকে ন্যাচারালি ফর্মুলায় ফেলে দিই a প্লাস b হোল স্কয়ার, এটাকে a প্লাস b হোল স্কয়ার, এটাকে a প্লাস b হোল স্কয়ার, এটাকে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলায় ফেলি, তাহলে কি হয় দেখো দেখো তাহলে এটা আমরা পাচ্ছি কি, দ্যাট ইজ x স্কয়ার প্লাস 2 প্লাস 1 বাই x স্কয়ার লিখলাম, রাইট? ফর্মুলায় ফেলে দেখবে এটাই হয় কোনে প্লাস। একইভাবে এটাকেও যদি আমরা ফর্মুলায় ফেলি তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 লিখলাম এটা। ঠিক এটাকেও যদি আমরা ফর্মুলায় ফেলি তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 6 প্লাস 2 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 প্লাস এটাকে যদি আমরা করি তাহলে এটা হবে 8 প্লাস 2 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 8 প্লাস ডট ডট দিয়ে আপ টু কন্টিনিউশন চলতে থাকবে। যদি তোমরা ফর্মুলায় ফেলো a প্লাস b হোল স্কয়ার দেখবে এইগুলোই আমরা পাবো, ঠিক আছে? তাহলে 1 এর স্কয়ার করলে 2, 2 এর স্কয়ার করলে 4, 3 এর স্কয়ার করলে 6, মানে স্কয়ার না মানে গুণ করলে, আর 4 এর ইয়ে করলে কত হচ্ছে 8 হয়ে যাচ্ছে, 4 দুগুণে 8, কারণ x টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার মানে হচ্ছে x টু দি পাওয়ার 8 হয়ে যায়। এবার এখানে একটা সিম্পলিফিকেশন করতে হবে, খুব ভালো একটা অঙ্ক। প্রথমত দেখো এখানে আমরা কি করছি, x স্কয়ার লিখলাম এটা প্লাস x টু দি পাওয়ার 4 লিখলাম, তারপর প্লাস x টু দি পাওয়ার 6 করলাম, প্লাস x টু দি পাওয়ার 8 করলাম, প্লাস ডট ডট দিয়ে আপ টু n টার্মস অবধি করলাম, ঠিক আছে? এটাকে একটা গ্রুপ করো। নেক্সট গ্রুপটা হবে 1 বাই x স্কয়ার একটা গ্রুপ করছি, প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 একটা গ্রুপ করছি, প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর একটা গ্রুপ করছি, প্লাস 1 বাই x টু দি পাওয়ার 8 এর একটা গ্রুপ করছি, প্লাস ডট ডট দিয়ে আপ টু n টার্মস, প্লাস এবার এখানে 2 প্লাস 2 প্লাস 2 প্লাস ডট ডট দিয়ে আপ টু n টার্মস অবধি তোমরা লিখে দেবে, ঠিক আছে? দেখো এবার এটার দেখো পরিষ্কার আমরা জিপি তে আছে, বুঝতেই পারছি, কারণ 4 কে 2 দিয়ে ডিভাইড করলে 2 হবে, 6 কে 4 দিয়ে ডিভাইড করলে 2 হবে, 8 কে 2 দিয়ে 6 দিয়ে ডিভাইড করলে 2 হবে, মানে x স্কয়ার হবে কমন রেশিওটা, আর ফার্স্ট টার্ম হচ্ছে x স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি স্যার কি, দ্যাট ইজ ফার্স্ট টার্ম মানে x স্কয়ার সাম আছে ইনটু এখানে কমন রেশিওটা কত হবে, দ্যাট ইজ x টু দি পাওয়ার 2n হয়ে যাচ্ছে, এটা হবে x টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই দ্যাট ইজ x স্কয়ার মাইনাস 1। এটা প্রথমটা থেকে পেলাম, দ্বিতীয়টা থেকে কি পাবো দেখো প্লাস। এবার এখানে ফার্স্ট টার্মটা কত পরিষ্কার দেখতে পাচ্ছ 1 বাই x স্কয়ার, আর ডেফিনেটলি কমন রেশিওটাও 1 বাই x স্কয়ারই হয়ে যাবে, তাহলে এটা লিখতে পারি 1 আপন x টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই কত হবে 1 বাই x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে? আর এটা তো প্লাস দেখো আপ টু 2n হয়ে যাবে, আপ টু 2n হয়ে যাবে, কারণ n টার্মস অবধি আছে তাই আমরা এটা 2n লিখে দেবো, কারণ এই 2 কতবার আছে, হাউ মেনি টাইমস আর देयर 2 n টার্মস, দ্যাট ইজ 2n। বাস এবার এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কত হবে দেখো, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এখান থেকে এটা কাজ করো, একটু সিম্পলিফাই করছি এখান থেকে, এটা যেরকম আছে রেখে দাও অ্যাজ ইট ইজ। তাহলে এটাকে x স্কয়ার লেখো, x স্কয়ার ইনটু x টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে? প্রথমটা যেরকম আছে লিখলাম। দ্বিতীয়টা আমরা কি পাচ্ছি দেখো, দ্বিতীয়টা হচ্ছে এখান থেকে যদি এটা সিম্পলিফাই করি, ঠিক আছে, সিম্পলিফিকেশন যদি করি তাহলে এটা হয়ে যাবে দেখবে দ্যাট ইজ 1 বাই লিখছি আমি, দ্যাট ইজ 1 মাইনাস x টু দি পাওয়ার 2n লিখলাম বাই x স্কয়ার ডট x টু দি পাওয়ার কত হবে 2n, ঠিক আছে? তাই তো দেখো ভেতরটাকে যদি আমি লসাগু করি তাহলে 1 মাইনাস x টু দি পাওয়ার 2n বাই x স্কয়ার ইনটু x টু দি পাওয়ার n, আর নিচেরটাও যদি আমরা এলসিএম করি উল্টে যাবে, তাহলে x স্কয়ারটা উপরে উঠে যাবে আর নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস x স্কয়ার, তাই তো? ঠিক এইভাবে সিম্পলিফিকেশনটা করব, 1 মাইনাস x স্কয়ার প্লাস 2n সিম্পলিফিকেশনগুলো ফোকাস দাও ভালো করে, তাই তো? এবার এখান থেকে দেখো এই x স্কয়ার আর এই x স্কয়ার কেটে যাচ্ছে, তাই তো? কেটে গেল, রাইট? আর এখান থেকে যদি আমরা একটা দেখো মাইনাস কমন নিই আর এখানে মাইনাস কমন নিই তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাই তো? প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত দেখো, দ্যাট ইজ x স্কয়ার ইনটু x টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 হলো, এটা প্রথমটা যেরকম আছে থাকবে। এবার যদি দেখো এই যে 1 মাইনাস x টু দি পাওয়ার 2n থেকে যদি মাইনাস কমন নিয়ে x টু দি পাওয়ার 2n টাকে আগে নিয়ে আসি আর নিচ থেকেও তাই মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে দেখো প্লাসই থাকবে, তাহলে এটা হয়ে যাবে কত, দ্যাট ইজ x টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই এটা কত হবে x স্কয়ার মাইনাস 1, তাহলে আগে হচ্ছে কত, দ্যাট ইজ x টু দি পাওয়ার 2n ইনটু x স্কয়ার মাইনাস 1 প্লাস
2n, ব্যাস হয়ে গেল, তাই তো? ইয়েস। এবার যদি লসাগু করি আমরা, এটা মুছে দিচ্ছি কোণে, এটা আর লাগছে না কোণে। দেখো যদি এবার আমরা এটা লসাগু করি, তাহলে লসাগুটা যদি আমরা করি তাহলে কত হবে স্যার? দেখো এখান থেকে আমরা কমন নেব হচ্ছে, দ্যাট ইজ এখান থেকে যদি আমরা কমন নিই x টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 যদি কমন নিই, তাহলে ব্র্যাকেটের মধ্যে হয়ে যাবে হচ্ছে কত? এক্স স্কোয়ার হবে, এখান থেকে এক্স স্কোয়ার পড়ে আছে, আর এখান থেকে প্লাস 1 বাই প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 2n হয়ে যাচ্ছে প্লাস 2n। এবার অ্যান্সারটা দেখো কিরকম ভাবে আছে, সেই হিসেবে আমরা এটাকে রেখে দেবো। এটাকে অ্যান্সার হিসেবে ওরা রেখে দিয়েছে, এটাকে ওরা অ্যান্সার হিসেবে রেখেছে। দেখো এখান থেকে অ্যান্সারটা রেখেছে ওরা কি, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার যেরকম আছে থাকবে প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 2nটাকে ইনভার্স ফর্মে লিখছে ওরা, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার মাইনাস 2n ব্র্যাকেট ক্লোজ প্লাস 2n। ব্যাস এটাই হচ্ছে আমার কিন্তু n সংখ্যক পদের সমষ্টি। সো দিস ইজ দ্য সাম অফ n টার্মস। ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা? তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু আনসার। তাহলে এটা লিখবো কি, দিস ইজ দ্য সাম অফ বা সামেশন বা সমষ্টি, সামেশন অফ ফার্স্ট n টার্মস অফ দ্যাট জিপি। ব্যাস এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্কের সলিউশন। আশা করি তোমাদের প্রত্যেকের ক্লাসটা খুব ভালো লাগলো, এবং এই অঙ্কটা কিন্তু স্টার দিয়ে দাও, এই অঙ্কটাও কিন্তু তোমাদের রায় মার্টিনের টেস্টে পরে তোমরা পেয়ে যাবে, ওখানে খুব ম্যাক্সিমাম টাইম রিপিট হবে। আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগলো, খুব হেল্পফুল হলো, কারণ এরপরে যে ক্লাসটা হবে জিপির, এই ইনক্লুডিং দিস ক্লাস অলসো খুবই ভাইটাল। প্রত্যেকটা অঙ্ক আমি গ্যারান্টি সহকারে বলছি, কিন্তু তোমরা যদি ভালো করে ক্লাসগুলো করো, শেখো, তাহলে কিন্তু এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আমি বারবার করে বলছি কিন্তু, বারবার করে, তাই অবশ্যই কিন্তু আপডেট থাকো। এর পরের ক্লাসটা আরো ভাইটাল একটা ক্লাস থাকবে, এই ক্লাসটাও ভাইটাল অবশ্যই। তাই অঙ্কগুলো শেখো, বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাও, আর কোথাও অসুবিধা হলে আমাকে প্লিজ জানিও। আর অবশ্যই একটু চ্যানেল লিঙ্কটাকে শেয়ার করে সাবস্ক্রাইব করে নাও, আর আইকনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।